বা কারেন্ট অ্যাফেয়ার্স আমি এক্সপার্ট নই, স্যার এক্সপার্ট। তো তিনি আরো ভালো বলতে পারবেন, তোমাদেরকে আরো ডিটেলসে বলতে পারবেন। তো অবশ্যই ক্লাসটা মন দিয়ে করো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা এখনো জয়েন করনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাও। আর যেটা বললেন স্যার যে অযথা কেউ কিন্তু মেসেজ করো না, কারণ এটা রেকর্ডিং ক্লাস হচ্ছে, তোমাদের মেসেজ গুলো তাহলে স্ক্রিনে শো করবে, তা যাতে তোমাদের পরবর্তীকালে দেখতে কিন্তু অসুবিধা হবে। চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি। যারা এখনো জয়েন করনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাও। দেখো আমি স্ক্রিন শেয়ার করছি, আশা করি তোমরা সকলেই দেখতে পারবে। তো যাদের নেটওয়ার্কের সমস্যা হবে একটু রিফ্রেশ করে নেবে। তোমরা সকলে দেখতে পাচ্ছ কিনা অবশ্যই একটু জানাও। সকলে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও তাড়াতাড়ি, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। সকলে দেখতে পাচ্ছ তো? চলো তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো দেখো আমাদের যেটা বলার, যে অলরেডি তোমরা জানো এবছরের এনটিপিসির পরীক্ষার ফর্ম ফিল আপ মানে আমাদের নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তো তোমরা কত কি পোস্ট গুলো রয়েছে এখানে দেখো, দেওয়াই রয়েছে, তোমরা একটু দেখে নেবে। কোয়ালিফিকেশন আমাদের দুটো পোস্ট রয়েছে, একটা 10+2 এবং একটা ডিগ্রির জন্য কিন্তু চাওয়া হয়েছে, মানে যেটা প্রত্যেক বছরই থাকে। আর দেখো আমাদের যদি সিলেবাসটা আমরা একবার লক্ষ্য রাখি, তো সিলেবাসটা একই কিন্তু রয়েছে, ঠিক আছে। সিলেবাস কিন্তু একই আছে। আমাদের দুই দুই ধাপে কিন্তু পরীক্ষা হয়ে থাকে প্রত্যেক বছরই, মানে যখন আর কি রিক্রুটমেন্ট হয়। এর আগের বারেও যেটা হয়েছিল, মানে এবছর যেটা 2025-এ হয়েছিল, তো ওখানেও কিন্তু দুটো ধাপেই পরীক্ষা হয়েছে। প্রথম আমাদের প্রিলিমিনারি থাকে, তারপর কিন্তু আমাদের মেন্স পরীক্ষা থাকে, CBT 1 এবং CBT 2, ঠিক আছে। CBT 1 এবং CBT 2 এই দুটো ধাপেই কিন্তু আমাদের লেখা পরীক্ষা হয়। তারপর আমাদের কিন্তু টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল ইত্যাদি এগুলো রয়েছে। তারপর আমাদের আরো যে সমস্ত স্টেশন মাস্টার ইত্যাদি পদের ক্ষেত্রে আমাদের বিভিন্ন টেস্ট গুলো কিন্তু নেওয়া হয়। তো যাই হোক, আমাদের লেখার দিক থেকে আমাদের কিন্তু দুটোই পরীক্ষা থাকবে। তো এই লেখা পরীক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে প্রিপারেশন নিলেই রেলের পরীক্ষা কিন্তু দিতে পারবো এবং ভালো একটা স্কোর কিন্তু তুলতে পারবো, তো সেগুলোই কিন্তু আমরা দেখার চেষ্টা করব। তো তার আগে জেনে রাখবে আমাদের কিন্তু এখানে 1-এর 3 করে কিন্তু নেগেটিভ থাকছে পরীক্ষায়, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য তোমার কিন্তু 1 নাম্বার কিন্তু বাদ চলে যাবে। তো এবার যদি আমরা এক্সামের প্যাটার্নটা দেখে নিই, তো এখানে আমাদের কি কি সাবজেক্ট থাকছে। তো দেখো আমাদের জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে পোর্শনে আমাদের 40টা কোশ্চেন থাকবে প্রিলির ক্ষেত্রে, এবং অঙ্ক থাকবে 30টা, এবং জিআই থাকবে কিন্তু আমাদের 30টা। তো টোটাল কিন্তু 100টা এইভাবে কোশ্চেন থাকবে, এবং সময় কিন্তু তোমাকে 1.5 ঘন্টা দেওয়া হবে, এবং অবশ্যই এটা কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষা হবে। ঠিক আছে, কম্পিউটার যেমন দেখো আমি তোমাদের ক্লাস নিচ্ছি কম্পিউটারে, সেরকমই কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এরকম কোশ্চেন আসবে। তোমাদের সেখানে কোশ্চেনের পাশে কিন্তু এরকম ঘর থাকবে, সেখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তোমার যেটা উত্তর মনে হচ্ছে সেটা কিন্তু ক্লিক করতে হবে। একটা তোমাদের কাগজ, ওখানে তোমাদের একটা কাগজ আর একটা তোমার পেন দেবে, অঙ্ক এবং রিজনিং গুলো কষে তোমাকে এখানে উত্তর করার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যবস্থা আমাদের কম্পিউটার বেসড, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। এবং CBT 2 এর যদি আমরা দেখি, যারা প্রিলি পরীক্ষা পাস করবে তাদের CBT 2 কিন্তু এক্সাম দিতে হবে। CBT 2 এর ক্ষেত্রে আমাদের ঠিক একইভাবে সিলেবাস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসে আমাদের 50টা কোশ্চেন থাকবে। এখানে আমাদের সিলেবাস মানে সাবজেক্ট গুলো একই থাকছে, এবং আমাদের কোশ্চেনের নাম্বারটা খালি বেড়ে যাচ্ছে। তো ওখানে 100টা কোশ্চেন ছিল, এখানে দেখো 120টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 20টা কোশ্চেন কিন্তু এখানে বৃদ্ধি পাবে। তো এখানে দেখো 40টা আমাদের জিকে ছিল, এখানে 50টা জিকে হয়ে যাবে। এখানে 5 নাম্বার আরো বেশি অঙ্কে বাড়বে, এবং 5 নাম্বার কিন্তু রিজনিং এ বাড়বে। বোঝা গেল? তো জিকের ক্ষেত্রে বুঝতে পারছো, দেখো অনেকটা নাম্বার কিন্তু এখানে জিকেতে রয়েছে। তো জিকেতেই শুধুমাত্র 50 নাম্বার থাকছে, এবং প্রিলিতে কিন্তু 40 নম্বর থাকছে। তো এইখানটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। এবার জিকে মানে দেখো আমাদের জেনারেল অ্যাওয়ারনেস যদি আমরা বা জিকে যেটা বলি, তো এখানে দেখো আমাদের প্রচুর কিন্তু জিনিস থাকবে। এখানে দেখো আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সে আবার বিভিন্ন ভাগ আছে তোমরা জানো, তোমাদের দেখাবো কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও কিন্তু আমাদের জিকের মধ্যে অনেক কিছু আছে, যেমন তোমাদের স্ট্যাটিক জিকে আছে, হিস্ট্রি আছে,
পলিটি আছে, ঠিক আছে, তারপর আমাদের ইকোনমিক্স আছে, সায়েন্স আছে, তারপর আমাদের জিওগ্রাফি আছে। তো এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু তৈরি হচ্ছে। তো এখান থেকে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবে। মেনলি যেটা দেখা গেছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, এই দুটো জায়গা থেকে আমাদের কিন্তু রেলের বা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরীক্ষা হয় সেখানে কিন্তু এই দুটোকেই ওরা বেশি টার্গেট করে, দুটো থেকে কিন্তু কোশ্চেন আসবে সব থেকে বেশি। তারপর হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, এখান থেকে কিন্তু 4-5টা করে কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেবে। এক একটা সাবজেক্ট থেকে 4-5টা করে নিয়ে টোটাল তোমাদের কিন্তু 40টা কোশ্চেন দেবে প্রিলিতে। প্রিলিতে তোমাদের 40টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো এর 50% তোমরা ধরে রাখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থেকে দেবে, মানে 50 থেকে 60% কোশ্চেন কিন্তু তোমাদের অন্তত তোমাদের বলছি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু দেয়, ঠিক আছে। তো এই জায়গাটা তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে এবং এই দুটোর তোমাদের প্রিপারেশনের জন্য আমি কিন্তু তোমাদের ক্লাস নিয়ে থাকি, গাইড করে থাকি। তো এতদিন তোমাদের এই সাবজেক্টেই পড়িয়ে আসছি, তো আশা করি তোমাদেরও কিন্তু এখান থেকে অবশ্যই হেল্প হবে, ঠিক আছে। তো এখানটা ভালো করে দেখে নেবে, সিলেবাস গুলো আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো আমাদের রেলের গ্রুপ ডিটাও তোমরা এই কোর্সের সঙ্গে কিন্তু প্রিপারেশন নিতে পারবে, মানে রেলের যতগুলো পরীক্ষা হয় মোটামুটি তোমরা এই কোর্সের সঙ্গে কিন্তু প্রিপারেশন অবশ্যই কিন্তু নিতে পারবে। আমাদের রেলের গ্রুপ ডি আগের বছর আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল তোমরা জানো, মানে আমাদের এবছর তোমাদের পরীক্ষা হচ্ছে। যারা ফর্ম ফিল আপ অলরেডি করে রেখেছো তোমরা জানো যে আমাদের এবছর কিন্তু পরীক্ষাটা হচ্ছে। আজকেই আমি ডেট দেখছিলাম, আমাদের ডেট দিয়েছে 27শে নভেম্বর থেকে কিন্তু আমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা শুরু হচ্ছে অনেক দীর্ঘ টালবাহানার পর, এবং সম্ভবত 16ই জানুয়ারি পর্যন্ত কিন্তু পরীক্ষাটা চলবে। তো বিভিন্ন শিফটে হবে, দীর্ঘ শিফট রয়েছে, মাঝখানে যেহেতু অনেক ছুটি আছে, 25 ডিসেম্বর থেকে শুরু করে অনেকগুলো ছুটি আছে, এবং দীর্ঘ যেহেতু আমাদের ফর্ম ফিল আপ হয়েছে, প্রচুর জন ফর্ম ফিল আপ করেছে, সেই জন্য আমাদের বিভিন্ন 3টে করে যেহেতু শিফট হয়, তো 3টে শিফটে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের এই পরীক্ষাটা কিন্তু সম্পন্ন হবে। তো নভেম্বর মাসে শুরু হচ্ছে একদম লাস্টের দিক থেকে, একদম চলবে কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত। যারা রেলের পরীক্ষা ফর্ম ফিল আপ করে রেখেছো অবশ্যই তাদেরও কিন্তু হেল্প হবে। এছাড়া এনটিপিসি আমাদের ফর্ম ফিল আপ যারা করছো তাদেরও কিন্তু এই পরীক্ষার মানে এই কোর্সটা কিন্তু তোমাদের কাজে লাগবে, অর্থাৎ রেলের যে কোনো পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এই কোর্সটা হেল্প করবে। বোঝা গেল? এবার দেখো আমরা যদি রেলের গ্রুপ ডির যদি সিলেবাসটা একবার দেখে নিই, তো সেম জিনিসই থাকছে। রেলের গ্রুপ ডি তেও কিন্তু সিলেবাসটা এখানে সেম জিনিস থাকছে, শুধু এখানে জিকে যেখানে ওখানে আমাদের 40 দেওয়া ছিল, এখানে তোমাদের জিকেটাকে ভাগ করে দিচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে রাখছে, ঠিক আছে, জিকে বলে একটা রাখছে, আর তার সঙ্গে সায়েন্সটাকে তোমাদের এখানে কিন্তু আলাদা করে দিচ্ছে। তো এই হচ্ছে খালি তফাৎ। গ্রুপ ডির ক্ষেত্রে এখানে তোমাদের জিকে এবং তোমাদের সায়েন্স আলাদা করে দিয়ে এখানে প্রায় তোমাদের ধরো এখানে তোমাদের প্যাটার্নটা তোমাদের দেখাই, দেখো জেনারেল সায়েন্সের জন্য 25টা কোশ্চেন দেবে আলাদা করে, আর এখানে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে তোমাদের 20টা কোশ্চেন দেবে, অর্থাৎ 25 আর 20 45টা কোশ্চেন তোমার কিন্তু জিকে থেকে থাকবে। বোঝা গেল? তো জিকে তে এখানে শুধুমাত্র ডিভাইড করে দিচ্ছে সায়েন্স থেকে 25টা, আর এখানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 20টা, অর্থাৎ ওখানে এনটিপিসির ক্ষেত্রে কোনো ভাগ থাকছে না, 40টা কোশ্চেন থাকবে, এখানে কিন্তু ডিভাইড করে 45টা কোশ্চেন কিন্তু দেবে জিকে থেকে, ঠিক আছে। এবার জেনারেল সায়েন্সের আবার অনেক ভাগ আছে তোমরা জানো। জেনারেল সায়েন্সের মধ্যে আমার যেমন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর তোমার হচ্ছে কম্পিউটার কিছু কিছু কোশ্চেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সমস্ত পার্ট গুলো থাকছে। তো এখানে আলাদা স্যার রয়েছে, তারা তোমাদের এই বিষয়গুলো অবশ্যই নেবে। আমার যে ক্লাস সেটা হচ্ছে আমার কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়ে থাকি, তার সঙ্গে কিন্তু স্ট্যাটিক জিকে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে কিন্তু সেন্ট্রালের যদি পরীক্ষা দিতে যাও সেখানে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন এখানেই আসে। তো গ্রুপ ডি যেটা সিলেবাস বললাম, যেমনটা জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেখো স্পোর্টস থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে, কালচার, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে।
এবং পার্সোনালিটিস, বিভিন্ন যে ব্যক্তিত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা রয়েছে, সেটা খেলাধুলাই হোক বা বিভিন্ন ক্ষেত্রেই হোক, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তাদেরও কিন্তু সেখান থেকে একটা করে কোশ্চেন আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। এবং গ্রুপ ডি তে যারা তোমরা পরীক্ষায় সফল হবে তাদের কিন্তু আমাদের মাঠ পরীক্ষা থাকে, ঠিক আছে। লেখা যারা পাস করবে ছেলেদের এবং মেয়েদের দুজনকারই মাঠ থাকে। দেখো এখানে আমাদের 1000 মিটার কিন্তু দৌড়তে হয় 4 মিনিট 15 সেকেন্ডে, ঠিক আছে। আর আমাদের 35 কেজি বস্তা নিয়ে কিন্তু আমাদের দৌড়তে হয়। মেয়েদের ক্ষেত্রে 20 কেজি বস্তা নিয়ে 100 মিটার দৌড়তে হয় এবং রানের ক্ষেত্রে 1000 মিটার দৌড়তে হয় 5 মিনিট 40 সেকেন্ড সময় থাকে। এরপর আর কোনো পরীক্ষা হয় না, ডাইরেক্ট কিন্তু আমাদের মেডিকেল টেস্ট হয়। এই দুটো ধাপে কিন্তু আমাদের গ্রুপ ডি পরীক্ষা সম্পন্ন হয়। বোঝা গেল তো? যে এখানে যদি তুমি একবার ভালো করে আহ এটা আমাদের পাস করতে পারো, লেখা পরীক্ষাটা, বোঝা গেল? লেখা পরীক্ষা যদি পাস করতে পারো তাহলে কিন্তু অনেকটা তোমার কিন্তু চান্স কিন্তু বেড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পারলে। তো স্ক্রিন না দেখা গেলে একটু রিফ্রেশ করে নেবে, ঠিক আছে। দেখো যেটা বলছিলাম, তাহলে এই যে আমরা রেলের যে পরীক্ষাগুলো দেখলাম, আরআরবির যে পরীক্ষাগুলো দেখলাম, আরআরবি বিভিন্ন পরীক্ষা হয় তোমরা জানো, রেলের কনস্টেবল থেকে শুরু করে, রেলের এসআই থেকে শুরু করে, আমাদের এএলপি থেকে শুরু করে, আরো বিভিন্ন টেকনিশিয়ান থেকে শুরু করে, তুমি যাই পরীক্ষা দিতে যাও কোশ্চেনের প্যাটার্ন মানে আমাদের সিলেবাসটা একই থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং তোমার হচ্ছে রিজনিং, এই তিনটে বিষয়ই থাকে। আর আমাদের এখানে ইংরাজি কোনো কিন্তু থাকে না। রেলের পরীক্ষায় একটা সুবিধা হচ্ছে এখানে কোনো ইংরাজি কিন্তু থাকে না। একমাত্র মিনিস্ট্রিয়াল যে পদগুলো রয়েছে সেখানে কিছু ইংরাজি থাকে, বাদ বাকি সাধারণ রেলের পরীক্ষায় যেগুলো রয়েছে নর্মালি সেখানে কিন্তু ইংরাজি থাকে না। এটাই একটা সুবিধা, যারা ইংরাজিতে একটু ভয় পাও তাদের কিন্তু ইংরাজিটা কিন্তু এখানে থাকছে না, এটা একটা সুযোগ থাকছে, ঠিক আছে। এবার দেখো আমরা স্ট্র্যাটেজিতে চলে আসছি, তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব যাতে আমরা কিন্তু এইখানে কিন্তু ভালো নাম্বার পেতে। দেখো রেলের পরীক্ষা মানে আমাদের কিন্তু হাই কাট অফ যায়, এটা তোমাদের সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেইভাবে কিন্তু এখন থেকে পড়াশোনা করতে হবে, এটা মাথায় নিয়েই কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে যে এখানে কিন্তু লো কাট অফ কিন্তু কোনো মতেই যায় না। বোঝা গেল? লোয়েস্ট কাট অফ যায় না, যেটা সত্যি সেটা তোমাদের বাস্তব বলে দিচ্ছি। মিথ্যা কথা বা তোমাদের বড় বড় মানে কি বলবো একদম ভালো ভালো কথা বলবো যাতে তোমরা খুব বিশ্বাস করে যাবে এবং পরে ঠকবে, সেরকম বলার কোনো উদ্দেশ্য আমার কিন্তু নেই। তো যেটা বাস্তব সেটাই বলছি, এখানে তোমাদের একটু হাই কাট অফ যায়, কারণ দেখো এটা অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা এবং সিটের তুলনায় প্রচুর ফর্ম ফিল আপ হয়, ঠিক আছে। তো 1 কোটি 1.5 কোটি 2 কোটি লোক ফর্ম ফিল আপ করে, যার জন্য কিন্তু এখানে হাই কাট অফ যায়। তো এখানে কিন্তু রীতিমতো ভালো করে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু এখানে অবশ্যই তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে। আর একবার যদি কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু তোমার এখানে চাকরিটা কিন্তু অনেক মানে কি বলবো দুর্নীতিটা অনেক কম থাকে, দুর্নীতি প্রায় থাকে না, কারণ এখানে পুরো অনলাইন পদ্ধতিতে পরীক্ষাটা হয়। তাড়াতাড়ি এখানে রিক্রুটমেন্ট নিয়োগটাও কিন্তু প্রসেস তাড়াতাড়ি হয়। যেরকম দেখবে আমাদের পিএসসি পরীক্ষা একবার পরীক্ষা হলো তো কবে রেজাল্ট বেরোবে কোনো ঠিক নেই, আবার মেন্স কবে হবে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। তো এখানে ওরকম কিন্তু ব্যাপার নয়, তো এখানে কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা ভালো করেই তাড়াতাড়ি হয়। তো দেখো আমাদের এখানে আমরা কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স করবো, তো আমাদের যেহেতু বললাম কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের পড়াই, তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আমরা দুভাবে কিন্তু পড়ি থাকি, ঠিক আছে। আমি তোমাদের দুভাবে পড়ি থাকি, একটা হচ্ছে থিওরি আকারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়িয়ে থাকি, ঠিক আছে। আর একটা হচ্ছে আমি এমসিকিউ তোমাদের সলভ করিয়ে থাকি। তো এগুলো দেখো থিওরি তোমাদের কোনগুলো পড়তে হবে, যেমন দেখো থিওরি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে হবে, যেমন ধরো গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আছে, গুরুত্বপূর্ণ পুরস্কার আছে, গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটি আছে, গুরুত্বপূর্ণ যে সম্মেলন গুলো হচ্ছে যেমন ধরো G7 থেকে শুরু করে G20, এসসিও সামিট, সার্কের বিভিন্ন মিটিং, ঠিক আছে। তো এই টাইপের যে আমাদের COP30 বা COP31, এই যে এখন COP30 হচ্ছে, ঠিক আছে, এই এই মাসে আমাদের COP30 হচ্ছে। তো এই যে আমাদের বিভিন্ন যে মিটিং গুলো বা সম্মেলন গুলো হয় বা বিভিন্ন সামিট গুলো হয়, এর আগে G7 হয়েছে, G20 হয়েছে, এসসিও হয়েছে,
তো এগুলো থেকে আমাদের কিন্তু কোশ্চেন আমাদের হুবহু জিজ্ঞাসা করে, যে জিজ্ঞাসা করবে যে এবছর G7 আমাদের কোন কোন জায়গায় হয়েছে, কোন দেশে হয়েছে, ঠিক আছে। তারপর দেখো বিভিন্ন যে যৌথ সামরিক মহড়াগুলো ভারতবর্ষ প্রত্যেক দিন মানে প্রত্যেক দেশের সঙ্গে করে থাকে, প্রচুর দেশের সঙ্গে আমাদের এই যুদ্ধের মহড়া ভারতবর্ষ করে থাকে বিভিন্ন দেশে। কারণ দেখো আমাদের যদি ম্যাপটা দেখো, একদিকে আমাদের পাকিস্তান আমাদের শত্রু, এদিকে আবার নতুন আর একটা শত্রু মাথা চাড়া দিয়েছে বাংলাদেশ, আবার আমাদের মাথার ঠিক ওপরে দেখো রয়েছে চায়না। তো তিন দিকে আমাদের তিন ধরনের শত্রু রয়েছে। তো এই শত্রুকে মোকাবিলা করতে গেলে আমাদের সবসময় কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি কিন্তু নিয়ে থাকতে হবে। যেমন আমরা পড়াশোনা কেন করছি, এই যে আমরা পড়াশোনা করতে এসেছি কারণ কি, এখানে আমরা প্রস্তুতি নিতে এসেছি, ঠিক আছে। এই প্রস্তুতি যদি না তুমি নাও, তাহলে তুমি কি পরীক্ষায় গিয়ে কি ভালো রেজাল্ট করতে পারবে বা ভালো নাম্বার তুলতে পারবে না। তো সেই জন্য আমাদের ভারতও কি করে, আগে থেকে আমাদের যুদ্ধের কিন্তু এগুলো মহড়া নিয়ে থাকে এবং বিভিন্ন দেশের সঙ্গে পার্টিসিপেট করে এই মহড়াগুলো তৈরি করে থাকে, যাতে রিয়েল টাইমে যখন আমাদের যুদ্ধ হবে আমরা অবশ্যই এগুলো কিন্তু মোকাবিলা করতে পারি। তো এই যে যৌথ সামরিক মহড়া, এগুলো থেকে আমাদের কোশ্চেন পরীক্ষা আছে। স্পোর্টস অর্থাৎ খেলাধুলা, খেলাধুলা থেকে আমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সে ধরো 10টা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জিজ্ঞাসা করে, সেখান থেকে অন্তত 3 থেকে 4টে কোশ্চেন তোমরা খেলাধুলা থেকেই পাবে, ঠিক আছে। স্পোর্টস থেকেই আমাদের কোশ্চেন প্রচুর আসে। তো আমাদের বিভিন্ন যে খেলাধুলার, যেমন ধরো টেনিসের বিভিন্ন যে আমাদের গ্র্যান্ড স্ল্যাম গুলো হয়, ওখান থেকে জিজ্ঞাসা করে। তারপর ধরো আমাদের বিভিন্ন অ্যাথলেটিক যে খেলাগুলো হচ্ছে, কে সোনা পাচ্ছে, কে গোল্ড মানে রূপো পাচ্ছে, ঠিক আছে, ভারত কটা মেডেল পাচ্ছে, এগুলো আমাদের জিজ্ঞাসা করে। বা আমাদের জনপ্রিয় খেলা আমাদের ভারতবর্ষে ক্রিকেট, ক্রিকেটে যেমন IPL, তারপর ধরো আমাদের বিভিন্ন ICC চ্যাম্পিয়ন্স ট্রফি, বিভিন্ন যে ট্রফির খেলাগুলো হয়, তারপর আমাদের এশিয়া কাপ থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ, এগুলো থেকেও আমাদের কোশ্চেন আসে। তারপর দেখো আমাদের জনপ্রিয় প্রকাশিত বই, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ লেখকগুলো রয়েছে, আমাদের অরুন্ধতী রায় থেকে শুরু করে সালমান রুশদি থেকে শুরু করে আমাদের শশী থারুর থেকে শুরু করে বিভিন্ন যে বড় বড় লেখকগুলো রয়েছে, তারা যখন যে বইগুলো পাবলিশ করে, ঠিক আছে, তো সেগুলো থেকেও আমাদের কিন্তু কোশ্চেন তুলে দেয়। ধরো নতুন একটা বই কেউ লিখেছে, সেটা প্রকাশিত হয়েছে, সেটা থেকেও আমাদের কোশ্চেন তুলে দেয়। এছাড়া আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, বিভিন্ন কোম্পানি যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়োগ করে থাকে তাদের প্রচারের জন্য, সেগুলো থেকেও আমাদের কোশ্চেন পরীক্ষায় কিন্তু রেলের পরীক্ষায় বিশেষ করে এগুলো জিজ্ঞাসা করে। তো এই সমস্ত যে টপিক গুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা থিওরিতে ডিটেলসে কিন্তু এগুলো কিন্তু আমরা পড়ে থাকি, ঠিক আছে। ডিটেলসে আমি তোমাদের এগুলো নোটস দিয়ে থাকি এবং ক্লাসে ডিসকাসও করিয়ে দিয়ে থাকি। তো এগুলো না জানলে কিন্তু এখান থেকে কোশ্চেন আমাদের বাদ চলে যেতে পারে, বুঝে গেল। তো এগুলো আমরা ডিটেলসে কিন্তু অবশ্যই প্রস্তুত করব। এছাড়া আরো অনেক টপিক আছে, যেমন গুরুত্বপূর্ণ র্যাঙ্ক রয়েছে, বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ র্যাঙ্ক থেকে আমাদের কোশ্চেন আসে পরীক্ষায়। তারপর ধরো আমাদের বিভিন্ন ধরো আমাদের আরো যে সমস্ত ডিফেন্স অ্যান্ড টেকনোলজি যে পার্ট গুলো রয়েছে, ঠিক আছে, ডিফেন্স অ্যান্ড টেকনোলজি, যেমন ধরো আমাদের বিভিন্ন যে মিসাইল গুলো আমাদের লঞ্চ করা হচ্ছে, ঠিক আছে। তো ভারত যে গুরুত্বপূর্ণ মিসাইল গুলো যেগুলো লঞ্চ করছে, যেমন ধরো আমাদের অগ্নি, ঠিক আছে, অগ্নি মিসাইল যেগুলো আমাদের লঞ্চ করা হচ্ছে, তো এগুলা থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবে যে সম্প্রতি ভারত এই মিসাইলটা কোথা থেকে, কোন জায়গা থেকে লঞ্চ করেছে। বা আমাদের ধরো ইসরো, ঠিক আছে, ইসরো আমাদের যে বিভিন্ন যে স্যাটেলাইট গুলো লঞ্চ করছে, তো সেগুলো আমাদের কোন লঞ্চ ভেহিকেলের সাহায্যে লঞ্চ করছে বা কোথা থেকে লঞ্চ করছে। তো এই টাইপের কোশ্চেন গুলো আমাদের ডিফেন্স অ্যান্ড টেকনোলজি বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু জিজ্ঞাসা করবে। তো এগুলো কিন্তু আমাদের ডিটেলসে ভালো করে জেনে রাখতে হবে, এগুলো থেকেই আমাদের কোশ্চেন হুবহু কিন্তু তুলে দেবে। তো এগুলো যদি ভালো করে পড়ে রাখতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক আনসার তোমরা করে আসতে পারবে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আমরা ডিটেলসে পড়বো, প্লাস কিন্তু এইগুলোর ওপরে আবার কিন্তু MCQ ও সলভ করব, ঠিক আছে। এগুলো তো পড়বো ডিটেলসে, শুধু পড়লেই হবে না, তার জন্য আমাদের MCQ সলভ করতে হবে। MCQ যেরকম পরীক্ষায় আসে এক্সাক্ট 4টে করে অপশন থাকে, আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, সেরকম তো আমাদের কোশ্চেন আমি এগুলো বানিয়ে থাকি নিজের হাতে MCQ গুলো। তো প্রত্যেক মাসে আমি তোমাদের কিন্তু 200 থেকে কিন্তু 300টা করে কিন্তু MCQ সারা মাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ তোমাদের কিন্তু প্রোভাইড করে থাকি।
এগুলো আমার সেট হিসেবে থাকে, সেট হিসেবে আসে, তোমরা জানো যারা ক্লাস যদি কেউ করে থাকো। তো সেট 1, সেট 2, সেট 3, সেট 4 এরকম ভাবে কিন্তু 4টে করে সেট থাকে মাসে, ঠিক আছে। তো এক একটা সেটে কিন্তু আমাদের ন্যূনতম আমার 50টা করে কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে, 50টা করে এমসিকিউ থাকে, সেগুলো তো আমাদের দেখাবো। এবং 50-এর বেশিও কোনো কোনো মাসে হয়ে যায়, কারণ যে মাসে যেরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেগুলো কিন্তু তার জন্য বাড়তে পারে। তো ন্যূনতম 50টা থাকেই, এবার 50-এর বেশিও কিন্তু বাড়তে পারে। অর্থাৎ তোমাদের অন অ্যান অ্যাভারেজ তোমরা 200 থেকে 300টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ শুধু পাবে। তার সঙ্গে প্রত্যেক মাসের গুরুত্বপূর্ণ যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক, যেগুলো হট টপিক, যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে, যেমন ফিল্ম অ্যান্ড অ্যাওয়ার্ডস আছে, এখান থেকে আমাদের কোশ্চেন আসে, ফিল্ম অ্যান্ড অ্যাওয়ার্ডস, ঠিক আছে। তো এই সমস্ত আমাদের ধরো যে আমাদের বিভিন্ন যে ছবিগুলো পুরস্কার পাচ্ছে, যেমন কিছুদিন আগে আমাদের লাপাতা লেডিস, ওটা কিন্তু পুরস্কার পেয়েছে আমাদের ফিল্ম অ্যাওয়ার্ডে, ঠিক আছে। তো এগুলো আমাদের পড়তে হবে, কারণ এগুলো থেকেই আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবে। তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে কিভাবে পড়বো? কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিটেলসে পড়ছি, তার সঙ্গে কিন্তু এমসিকিউ কিন্তু সলভ করছি, বোঝা গেল। এরপর দেখো আমরা ঠিক একই ভাবে কিন্তু স্ট্যাটিক জিকেটাও কিন্তু কমপ্লিট করব। তো স্ট্যাটিক জিকে তো দেখো এখানে আমি তোমাদের 180-র বেশি কিন্তু টপিক তোমাদের কিন্তু কোর্সের মধ্যে করিয়ে থাকি। তো 180টা মানে বুঝতে পারছো, 180 মানে অনেক বেশি কিন্তু তোমরা নোটস পাবে। তো যেগুলো আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের যে টপিক গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু নোটস পাবে। এবং নোটস কিন্তু এরকম নয় যে ধরো আমি তোমাদের ন্যাশনাল পার্ক করাচ্ছি বা তোমাদের ধরো বিভিন্ন হ্রদ গুলো করাচ্ছি, ঠিক আছে, তোমাদের লেক গুলো যেগুলো করাচ্ছি। তো এই নয় যে ন্যাশনাল পার্ক বা লেক বা হ্রদ যেগুলো বলো, তো সেগুলোতে আমি তোমাদের 10টা দিয়ে দিলাম এবং বলে দিলাম যে এগুলো করে নেবে, এগুলোর মধ্যে থেকে আসবে, এরকম কোনো ব্যাপার নয়। আমাদের যখন আমি করাই ন্যাশনাল পার্ক, আমাদের ভারতবর্ষ যত আছে সব ন্যাশনাল পার্ক করে, যা তোমরা জানো যে 107টা আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে, এবং 107টা ন্যাশনাল পার্কের নোটসই কিন্তু তোমরা পাবে। এবং আমার সমস্ত নোটস কিন্তু এরকম চার্ট আকারে থাকে, ঠিক আছে। যে ধরো তুমি যে ন্যাশনাল পার্ক যখন পড়ছো, তখন এখানে তোমার লেখা থাকবে কোন ন্যাশনাল পার্কের নাম এবং সেটা কোন জায়গায় রয়েছে, তো কোন রাজ্যে রয়েছে বা কোথায় রয়েছে, এবং কত সালে এটার উৎপত্তি হয়। তো এইভাবে কিন্তু নোটস তোমার সুন্দর করে থাকবে, প্রত্যেক মাসের মানে প্রত্যেকটা সুন্দর করে এক একটা টপিকের ওপর কিন্তু নোটস গুলো থাকবে, পড়তেও তোমার ভালো লাগবে। কারণ তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে জায়গা, সেখানে কিন্তু আমি এরকম মার্ক করে দিই, ঠিক আছে, এরকম কালি দিয়ে মার্ক করে দিই যে কোন জায়গাটা আমার পড়তে হবে, কোন জায়গাটায় ছাড়লেও চলবে, ঠিক আছে। দেখো প্রচুর তো আমাদের জিনিস রয়েছে, তো এত তো আমাদের পক্ষে পড়া সম্ভব নয়। 180-র ওপর যদি তোমাকে টপিক দিই, তুমি 1 বছরও কিন্তু শেষ করতে পারবে না যদি ফুল পড়তে চাও। তাই তোমাকে কিন্তু কিছুটা বেছে 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 পড়তে হবে। কারণ তুমি যদি শুধু কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে সময় সময় লাগিয়ে দাও, তাহলে অন্য সাবজেক্ট গুলো তো তোমায় পড়তে হবে, তাই না? তো অত তো মনে রাখা সম্ভব না, সেই জন্য তোমাদের কি করি আমি, এগুলো মার্ক করে দিই যে এগুলো এগুলো পড়ো, এর মধ্যে থেকে কোশ্চেন আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে, বোঝা গেল। তাহলে স্ট্যাটিক জিকেও আমরা কিন্তু একই ভাবে করব। স্ট্যাটিক জিকের ক্ষেত্রেও আমরা কিন্তু কারেন্টের আমাদের ইম্পর্টেন্ট যে তোমরা নোটস গুলো তো অবশ্যই পাচ্ছো, নোটস গুলো তার সঙ্গে কিন্তু বিভিন্ন টপিকের ওপর এমসিকিউ পাবে, যে কি ধরনের কোশ্চেন আমাদের স্ট্যাটিক জিকেতে এমসিকিউ আকারে দিয়ে থাকে, বোঝা গেল। তাহলে এখানেও আমরা দুই ভাবে কিন্তু করব, নোটস প্লাস এমসিকিউ। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এখানে দেখে নেবে ভালো করে। এবার দেখো আমরা চলে আসছি যে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের জিনিসটা কি? স্ট্যাটিক জিকে হচ্ছে সেই জিনিস যেটা থেকে হচ্ছে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বিভিন্ন সাবজেক্টের বাইরে যে কোশ্চেন গুলো আছে, যেমন ধরো ভারতের বিভিন্ন বাঁধের তালিকা, ভারতের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী, ভারতের বিভিন্ন পক্ষী অভয়ারণ্য, নদী তীরবর্তী যে সমস্ত শহরগুলো, যেমন ধরো জিজ্ঞাসা করলো আমাদের কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, বা ধরো আমাদের জিজ্ঞাসা করলো আমাদের ধরো আমাদের যে কোনো একটা জিজ্ঞাসা করলো শহরের নাম দিয়ে, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত, বোঝা গেল। তো এই সমস্ত কোশ্চেন গুলো এলে এখান থেকে করতে পারবে। ভারতের বিভিন্ন নৃত্যের ফর্ম, তো আমাদের বিভিন্ন যে ডান্স গুলো রয়েছে,
তো সেগুলো এখান থেকে তোমরা পাবে। ভারতের উৎসবের তালিকা, বিভিন্ন যে আমাদের ভারতবর্ষে উৎসব রয়েছে, এই দুটো টপিক থেকে রেল দিতে খুব ভালোবাসে। রেলের একটা হট টপিক, রেল এবং এসএসসি সেন্ট্রালের যে পরীক্ষা, এই দুটো থেকে প্রচুর কোশ্চেন দিয়ে থাকে। এবং ভারতের বিভিন্ন মহাকাশ কেন্দ্র এবং মহাকাশ সংস্থা, ভারতের ব্যাংক এবং তাদের সদর দপ্তর, ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ, টাইগার রিজার্ভ, ভারতের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, আরবিআই গভর্নর, জলপ্রপাতের তালিকা, ভারতের অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে বিমানবন্দরগুলো রয়েছে, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপ্লব, যেমন হচ্ছে আমাদের শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত, তাদের জনক কাকে বলা হয়, সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত, তার জনক কাকে বলা হয়। তো এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, এগুলো ওপরে কিন্তু সমস্ত দেখো এগুলোর নোটস তোমরা পাবে। এরকম 180-র ওপর কিন্তু আমার টপিক চলে যায়। প্রত্যেক কটা টপিক কিন্তু আমার পক্ষে এখানে লেখা সম্ভব নয়, ঠিক আছে। তো আমি যেগুলো মোটামুটি একটা তোমাদের উদাহরণ দেওয়ার জন্য যে স্ট্যাটিক জিকে কোনগুলো, সেগুলো তোমাদের কিন্তু এটা দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো সমস্তর ওপর কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। দেখো ডিজিটাল কারেন্সি, ব্যাংকের ইতিহাস, বিভিন্ন বই এবং লেখক, এটা থেকে একটা কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করে বই এবং লেখক থেকে। তো এগুলোর ওপর সমস্ত কিন্তু নোটস তোমরা পাবে। এখানে দেখো আমি একটা কোশ্চেন তোমাদের নিয়ে এসেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এটা দেখলে তোমরা বুঝতে পারবে কি ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় রেলের পরীক্ষায় জিজ্ঞাসা করে। তো এটা রেলের কোশ্চেন একটা দেখো এনেছি আমি। যেমন এখানে দেখো জিজ্ঞাসা করেছিল বিভিন্ন আমাদের যে বায়ুমণ্ডলের স্তর তোমরা জানো আছে, আমাদের সব থেকে নিচে যেমন রয়েছে আমাদের ট্রপোস্ফিয়ার রয়েছে, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার। এবার পর বিভিন্ন যে স্তরগুলো রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তো যে স্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের কোশ্চেন আছে পরীক্ষায় খুব। তো এখানে দেখো সর্বনিম্ন স্তর আমি যেটা বললাম আমাদের ট্রপোস্ফিয়ার, আমাদের সর্বনিম্ন স্তর। দেখো এখানে ইজি একটা কোশ্চেন কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছিল। তো বিভিন্ন স্তরগুলো থেকে তোমাদের নোটস কিন্তু থাকবে, এগুলো পড়তে হবে। তারপর দেখো আরো কিছু কোশ্চেন রয়েছে। দেখো এখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যে আমাদের জন্মসূত্রে আমাদের দক্ষিণ ভারতের আফ্রিকার অর্থমন্ত্রী হয়েছেন কে, এটা একটা জিজ্ঞাসা করেছিল। তারপর দেখো সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয়, বিভিন্ন যে অধ্যয়ন তোমরা জানো, এখান থেকে কোশ্চেন আছে যে অ্যান্টোমোলজি আমাদের যে পতঙ্গ বিষয়ক বিজ্ঞান, ঠিক আছে, পতঙ্গ বিষয়ক। তারপর আমাদের দেখো হার্পেটোলজি, ঠিক আছে। তো এই সমস্ত যে বিভিন্ন বিষয়ের যে বিজ্ঞানগুলোকে বা অধ্যয়ন করাকে কি বলে, অ্যান্টোমোলজি বা সরীসৃপের অধ্যয়ন। দেখো সরীসৃপের অধ্যয়ন হচ্ছে হার্পেটোলজি। তারপর ধরো আমাদের বার্ড বা পক্ষী নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়, ঠিক আছে, অর্নিথোলজি যেটা বলা হয়। তো এই টাইপের কোশ্চেন গুলো এখান থেকে আমাদের একটা করে জিজ্ঞাসা করে বিভিন্ন বিষয়ের অধ্যয়ন। তারপর দেখো আরো কোশ্চেন রয়েছে, কথিত রূপে ভারতের নিউক্লিয়ার কর্মসূচির জনক কাকে বলা হয়। দেখো নিউক্লিয়ার জিজ্ঞাসা করে আমাদের এপিজে আব্দুল কালামকে মিসাইল কর্মসূচির জনক বলা হয় বা মিসাইল ম্যান বলা হয়। এই টাইপের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করে। তারপর হোমি জাহাঙ্গীর ভাবা, ঠিক আছে, এদের নিয়ে কোশ্চেন আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। তো বুঝতে পারছো কি ধরনের কোশ্চেন আসছে পরীক্ষায়। দেখো প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে। ইসরোর দেখো চেয়ারম্যান হিসেবে দীর্ঘকাল সময়কাল ছিল। তারপর দেখো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড যে সম্প্রসারিত হচ্ছে, এটা প্রথমবার কার আবিষ্কার। তারপর দেখো আমাদের স্পোর্টস থেকে দেখো কোশ্চেন এসছে, নিম্নলিখিত ক্রীড়াগুলি কোনটি পূর্ব অলিম্পিকের একটা খেলা ছিল কিন্তু এখন আর নেই। তো খেলাধুলা টপিকই ছিল আমাদের খেলা। তো খেলা থেকে আমাদের বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হোক বা খেলার বিভিন্ন টার্ম নিয়ে হোক, বিভিন্ন কাপ নিয়ে হোক। খেলা থেকে এরকম জিজ্ঞাসা করে যে ডুরান্ড কাপ, ঠিক আছে, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত বা সন্তোষ ট্রফি আমাদের কিসের সাথে যুক্ত। তো এই টাইপের কোশ্চেন গুলো আমাদের প্রচুর জিজ্ঞাসা করে। তো এগুলো আমাদের ভালো করে দেখতে হবে খেলাধুলা থেকে। তারপর দেখো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। দেখো যেটা বলছিলাম আমি, ডিফেন্স অ্যান্ড টেকনোলজি বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিফেন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখান থেকে আমাদের কোশ্চেন আসে। আমাদের একটু আগে বলছিলাম, দেখো ভারতে মঙ্গলযানে কোন ভেহিকেল লঞ্চ করা হয়েছে। দেখো ইসরো রিলেটেড আমাদের বিভিন্ন কোশ্চেন কিন্তু এখান থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে। এগুলো ছেড়ে আসলে কিন্তু হবে না, এই জায়গাগুলো পড়তে হবে, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন।
ঠিক আছে, কারেন্ট সেকশন থেকে কিন্তু এগুলো জিজ্ঞাসা করেছিল। দেখো উইকিপিডিয়ার আমাদের প্রতিষ্ঠাতা কে, তো আমি তোমাদের নোটস একটা দিয়ে থাকি যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা এবং তাদের নাম। যেমন ধরো গুগলের কে প্রতিষ্ঠাতা, তারপর আমাদের ফেসবুক বা মেটা যেটা এখন হয়েছে তার প্রতিষ্ঠাতা কি, তারপর দেখো উইকিপিডিয়া এখানে জিজ্ঞাসা করেছে। তো এই টাইপের যে বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি গুলো রয়েছে আমাদের ভারতের ক্ষেত্রেও আমুল, তারপর হচ্ছে আমাদের রিলায়েন্স, বাজাজ, এদের হচ্ছে কোম্পানির হচ্ছে মালিক কে। তো এগুলো আমাদের কিন্তু দেখে রাখতে হবে, কারণ এখান থেকে দেখো একটা করে কিন্তু কোশ্চেন আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। দেখতে পাচ্ছি এখানেও দেখো একটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে আমাদের কিন্তু সেন্ট্রালে যদি পরীক্ষা দিতে যাও সেখানে কিন্তু অবশ্যই এগুলো ভালো করে করতে হবে। দেখো ওখলা বার্ড আশ্রয়স্থল, আমি একটু আগে দেখালাম পক্ষী অভয়ারণ্য, দেখো পক্ষী অভয়ারণ্য থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো বুঝতে পারছো কত কোশ্চেন জিজ্ঞাসা করেছে। দেখো এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। তো কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে দেখো আমাদের মন্দির থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে, মন্দির, মসজিদ, ঠিক আছে, মন্দির, মসজিদ। তারপর আমাদের যে বিভিন্ন যে গির্জাগুলো রয়েছে, বিশেষ করে প্রাচীন যে গির্জাগুলো, এগুলো আমাদের খুব জিজ্ঞাসা করে পরীক্ষায়। ঠিক আছে, মন্দির থেকে আমাদের বিভিন্ন তুলে দেয়, সোমনাথ মন্দির, তারপর ধরো আমাদের কাশী বিশ্বনাথ থেকে শুরু করে বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে জনপ্রিয় মন্দির, বিশেষ করে আমাদের দক্ষিণের যে মন্দিরগুলো রয়েছে, দক্ষিণের যে মন্দির সেগুলো কিন্তু জিজ্ঞাসা করে। দক্ষিণে তো প্রচুর মন্দির রয়েছে, ঠিক আছে। তো যেমন দেখবে একটা কিছুদিন আগে আমাদের রিপোর্টে নিউজে দেখা গেছিল শবরীমালা মন্দির, যেটা আমাদের রিসেন্টলি আমাদের শবরীমালা মন্দির, যেখানে আমাদের রিসেন্টলি দ্রৌপদী মুর্মু আমাদের প্রেসিডেন্ট, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু এই প্রথম মহিলা হিসেবে এই মন্দিরে কিন্তু প্রবেশ করেছিল, কারণ এখানে মহিলাদের প্রবেশ কিন্তু নিষিদ্ধ ছিল এই মন্দিরে, যেটা আমাদের এটা কেরালায় রয়েছে। কোথায় রয়েছে? কেরালায় রয়েছে। তো এই টাইপের কোশ্চেন গুলো আমাদের জিজ্ঞাসা করবে যে আমাদের সম্প্রতি কোন মন্দিরে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথম কিন্তু মহিলা হিসেবে এই মন্দিরে প্রবেশ করেছে। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন গুলো তুলে দেবে। তো এগুলো আমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে, এগুলো তোমাদের করিয়ে থাকি, তোমরা যখন ক্লাস করবে তখন বুঝতে পারবে। দেখো এখানে আবার জিজ্ঞাসা করেছিল আমাদের প্রথম ব্যক্তিত্ব। তো প্রথম ব্যক্তিত্ব তোমাদের নোটস দিয়ে থাকি, এখান থেকে আমার প্রচুর কোশ্চেন কমন আছে পরীক্ষায়। প্রথম ব্যক্তিত্ব সেটা হচ্ছে আমাদের পুরুষ বিভাগে এবং আর একটা হচ্ছে আমাদের মহিলা বিভাগে। ঠিক আছে, দেখো এখানে জিজ্ঞাসা করেছিল মহাকাশে প্রবেশ করা প্রথম ভারতীয় কে ছিলেন। তো আমাদের প্রথম মহাকাশে কে গিয়েছিলেন? আমাদের স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা কিন্তু আমাদের প্রথম মহাকাশে গিয়েছিলেন। ঠিক আছে, এই দেখো এই টপিকটা যখন আমি তোমাদের পড়াবো এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কমন আসে। তো বুঝতে পারছো তোমরা আশা করি। দেখো এখানে আমাদের লোক নৃত্য আমি বললাম, যা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, আমাদের যে ভারতের সাহিত্য সংস্কৃতি, বিশেষ করে আমাদের নৃত্য এবং উৎসব, ঠিক আছে, এই দুটো জায়গা থেকে আমাদের সেন্ট্রালে তোমাদের প্রথমেই বলেছে এই দুটো জায়গা থেকে আমাদের কোশ্চেন প্রচুর জিজ্ঞাসা করে। দেখো এখানে ভারতের একটি লোকনৃত্য নয় বলেছে, কোনটা লোকনৃত্য নয়? মোহিনীআট্টম আমাদের লোকনৃত্য নয়। তাহলে মোহিনীআট্টম কি? এটা আমাদের ক্লাসিক্যাল ডান্স। আমাদের মনে রাখবে দুই ধরনের ডান্স আছে, একটা ক্লাসিক্যাল ডান্স আর একটা হচ্ছে আমাদের আঞ্চলিক নৃত্য, যেটাকে বলা হয় ফল্ক ডান্স। ঠিক আছে, তো ফল্ক ডান্স আমাদের প্রচুর আছে, আঞ্চলিক নৃত্য প্রচুর আছে, কিন্তু আমাদের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স আমাদের কিন্তু 8টা আছে। ঠিক আছে, 8টা অনলি আছে। যদিও আমাদের সঙ্গীত নাটক একাডেমি 8টা বলেছে, আর আমাদের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে কিন্তু 9টা বলেছে। ঠিক আছে, 9টা শাস্ত্রীয় নৃত্য এখানে আমাদের ছৌকে যুক্ত করেছে আমাদের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, আর আমাদের সঙ্গীত নাটক একাডেমি তারা কিন্তু 8টাই রেখে দিয়েছে। তো এগুলো আমরা পরবর্তীকালে দেখবো যে আমাদের কোনটা কি নৃত্য রয়েছে। আমাদের প্রচুর নৃত্য রয়েছে, সম্ভবত আজকের নোটসে আছে বিভিন্ন আমাদের নৃত্যগুলো। তো এগুলো ভালো করে দেখে রাখবে, এগুলো থেকে একটা করে মানে চোখ বুঝিয়ে কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। তাহলে আজকের আমরা নোটসে চলে যাচ্ছি। তাহলে আশা করি তোমরা কোশ্চেনটা একটা মোটামুটি প্যাটার্ন বুঝতে পারলে কি টাইপের কোশ্চেন আসে।
এরপর তোমরা তোমরা ম্যাথ এবং রিজনিংটাও একইভাবে তোমরা ম্যাথ রিজনিং স্যারের কাছ থেকে দেখে নেবে যে কি টাইপের ম্যাথ রিজনিং আছে। ঠিক আছে, তো আজকে আমি তোমার স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্সটাই আলোচনা করছি। এবার দেখো আমাদের স্ট্যাটিক জিকের প্রথমে চলে আসছি। স্ট্যাটিক জিকের আজ প্রথমে নোটস দেখো। আচ্ছা, তোমাদের এটা আমরা বলে রাখি, তোমাদের দুই ভাষাতেই কিন্তু তোমাদের নোটস থাকবে। ঠিক আছে, তোমাদের দুই ভাষাতেই তোমাদের নোটস থাকবে, বাংলা এবং ইংরাজি। তো যার যে ভাষায় পছন্দ সেই ভাষায় কিন্তু পড়ে নেবে। বোঝা গেল? দেখো এখানে ইংরাজিতে রয়েছে, তোমরা যদি ইংরাজিতে কারোর যদি মনে হয় আমি বাংলা পড়িনি কোনোদিন, মানে বিভিন্ন বোর্ডের আছো তো, তো তোমার যদি ইংরাজিতে স্বাচ্ছন্দ্য বোধ করো তো ইংরাজিতে পড়বে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো বাংলাতেও করা রয়েছে। দেখো আমার সমস্ত নোটস আমি বলেছি যেগুলো ইম্পর্টেন্ট থাকে, যে কোন জায়গাগুলো পড়তে হবে। গাধার মতো তো পড়ে লাভ নেই, দেখো প্রচুর নোটস আছে আমার, তুমি নোটস শেষ করতে পারবে না, যা নোটস দেবো পড়ে শেষ করতে পারবে না। তো তার মধ্যে থেকেও আমি তোমাদের শর্ট লিস্ট করে দিই যে এই জায়গাগুলো ভালো করে পড়ো, কারণ এগুলো থেকেই বারবার কোশ্চেন আমি বিভিন্ন পরীক্ষায় আসতে দেখেছি। এগুলো থেকেই ভালো করে পড়তে হবে। দেখো ভারতের গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং তার সাময়িক মানে সালগুলো। তো আমাদের দেখো এই কোশ্চেনটা প্রচুর আছে, বেঙ্গল গেজেট রিসেন্টলি একটা পরীক্ষাতেও এসেছিল। আমাদের দেখো জেমস অগাস্টাস হিকি, তার প্রথম তৈরি সংবাদপত্র। ঠিক আছে, তো ভারতের প্রথম সংবাদপত্র যদি বলা হয় তো মনে রাখবে জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট। দেখো মিরাতুল আকবর, এটা আমাদের রাজা রামমোহন রায়, যেটা প্রথম পার্সি ভাষায় একটা সংবাদপত্র। সংবাদ কৌমুদি, যেটা রাজা রামমোহন রায়ের লেখা, রাজা রামমোহন রায় প্রকাশনা। তারপর দেখো জামে জাহান নুমা, হরিহর দত্ত, প্রথম উর্দু সংবাদপত্র। উদন্ত মার্তণ্ড, যেটা হচ্ছে যুগল কিশোর শুক্লার প্রথম হিন্দি সাপ্তাহিক। তো এগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় জিজ্ঞাসা করে, কোনটা দেবে আমি জানি না, কিন্তু এগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়। ঠিক আছে, কোনটা দেবে সেটা তোমাদের কার শিফটে কোন কোশ্চেন পড়বে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এগুলো আমাদের পরীক্ষায় দিয়ে থাকে। দেখো অমৃতবাজার পত্রিকা, শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। দ্য স্টেটসম্যান, আমাদের রবার্ট নাইট। আনন্দবাজার পত্রিকা, তুষার কান্তি ঘোষ এবং শিশির ঘোষ। আমাদের মহারাষ্ট্র এবং কেশরী, বালগঙ্গাধর তিলক। আমাদের দেখো ভয়েস অফ ইন্ডিয়া, দাদাভাই নওরোজি। মালায়ালাম মনোরমা, কান্দাথিল ভার্গিজে মাপ্পিলাই। প্রবুদ্ধ ভারত, আমাদের স্বামী বিবেকানন্দ। ইন্ডিয়ান ওপিনিয়ন, দেখো খুব আসে পরীক্ষায়, মহাত্মা গান্ধীর 1904 সালে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন। বন্দে মাতরম 1905, বিপিন চন্দ্র পাল। যুগান্তর, ভূপেন্দ্রনাথ দত্ত, অবিনাশ ভট্টাচার্য, বারীন্দ্র কুমার ঘোষ। বম্বে ক্রনিকাল, ফিরোজ শাহ মেহতা। হিতবাদী, গোপাল কৃষ্ণ গোখলে। নিউ ইন্ডিয়া, আমাদের দ্য কমনওয়েলথ অ্যানিবেশন। নবজীবন, ইয়ং ইন্ডিয়া, হরিজন। দেখো সালগুলো পাশে লেখা রয়েছে, নবজীবন 1919, ইয়ং ইন্ডিয়া 1919 এবং হরিজন 1933। মহাত্মা গান্ধী, দ্য ইন্ডিপেন্ডেন্ট। মতিলাল নেহেরু, দ্য লিডার। মদন মোহন মালব্য, মূক নায়ক। আমাদের B.R. আম্বেদকর, যাকে আমাদের সংবিধানের জনক বলা হয়। ঠিক আছে, সংবিধানের জনক বলা হয়। আগের বছর এনটিপিসি 2022 এই কোশ্চেনটা প্রিলিতে জিজ্ঞাসা করেছিল, 2020-তে 2020 প্রিলিতে জিজ্ঞাসা করেছিল যে আমাদের সংবিধানের জনক কাকে বলা হয়। মাতৃভূমি, কেপি কেশব মেনন। ফ্রি প্রেস জার্নাল, স্বামী বিবেকানন্দ। ন্যাশনাল হেরাল্ড, জওহরলাল নেহেরু। দেখো অন্যান্য গুরুত্বপূর্ণ আর্য গেজেট, লালা লাজপত রায়। বেঙ্গলি পত্রিকা, দেখো আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সোশ্যালিস্ট। এসে ডাঙ্গে ইনকলাব, দেখো আমাদের গুলাম হোসেন। এবং পরীক্ষার জন্য আমি দেখো এরকম বিশেষ টিপস দিয়ে থাকি যে কোনগুলো বারবার রিপিট হয় পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়। তো আমাদের প্রথম সংবাদপত্র বললাম যেটা রিপিট হয়। প্রথম হিন্দি, উদন্ত মার্তণ্ড 1826, যুগল কিশোর, রিপিট হয়। ঠিক আছে, এগুলো আমাদের রিপিট হয় বারবার। এবং প্রথম বাংলা সংবাদপত্র আমাদের সমাচার দর্পণ, জন ক্লার্ক মার্সম্যান, 1818 খ্রিস্টাব্দে। এরপর দেখো আজকে নেক্সট টপিকে চলে যাচ্ছি, ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র। যেমন হচ্ছে আমাদের দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, নতুন দিল্লিতে রয়েছে। ইন্ডিয়ান বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কোথায় রয়েছে? কলকাতা।
তে রয়েছে আমাদের ধান গবেষণা কেন্দ্র কটক, ওড়িশা এবং চুচুড়া পশ্চিমবঙ্গে রয়েছে। কটকটা আমাদের বেশি জিজ্ঞাসা করে ধান গবেষণার ক্ষেত্রে। আমাদের গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? দিল্লির পুসায় রয়েছে, পরীক্ষায় আসে। ইক্ষু অর্থাৎ আখ গবেষণা কেন্দ্র লখনৌ, উত্তরপ্রদেশ এবং কোয়েম্বাটুর তামিলনাড়ুতে কিন্তু রয়েছে। আমাদের দেখো দুগ্ধ গবেষণা কেন্দ্র পরীক্ষায় আসে হরিয়ানার কারনালে কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো আমাদের মৌমাছি পুনে মহারাষ্ট্র, পাট হচ্ছে আমাদের ব্যারাকপুর পশ্চিমবঙ্গ, সিল্ক মাইসোর কর্ণাটক, কার্পাস আমাদের গবেষণা কেন্দ্র নাগপুর মহারাষ্ট্রতে রয়েছে। রাবার কিন্তু কোয়াট্টাম কেরালা, চামড়া চেন্নাই তামিলনাড়ুতে রয়েছে। এবং চা গবেষণা কেন্দ্র দেখো আমাদের কোশ্চেন পরীক্ষায় একটা এসেছিল, জোড়াট রয়েছে আসাম। এবং কফি গবেষণা কেন্দ্র দেখো একই নোটস থেকে কমন এসেছিল আমাদের কাছাড়াগার কেরালাতে কিন্তু রয়েছে, এবং চিকমাগালুর কর্ণাটকে রয়েছে। চিকমাগালুরটা কিন্তু আমাদের অপশানে ছিল। তামাক গবেষণা কেন্দ্র রাজামন্দি অন্ধ্রপ্রদেশ, আলু গবেষণা কেন্দ্র সিমলা হিমাচল প্রদেশ। নেক্সট আজকের আমাদের টপিক দেখো লিস্ট অফ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে যতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, আমাদের এখন বর্তমানে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। সমস্ত দেখো এখানে দেওয়া রয়েছে, একটাও বাদ নেই। যা যা আছে ঘোষণা হয়েছে এখনো পর্যন্ত সব দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো এখানে বাংলায় রয়েছে 1986 সালে আমাদের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। যদি বলা হয় আমাদের ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা, চোখ বুঝিয়ে উত্তর করবে আমাদের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখতে পাচ্ছ তা প্রত্যেক কটা দেখো রয়েছে, নন্দা দেবী রয়েছে, মান্নার উপসাগর, নকরেক আমাদের সুন্দরবন, মানস রয়েছে আসামে, সেমলিপাল উড়িষ্যায়, দিহাং দিবাং অরুণাচল প্রদেশ, পাঁচমারি মধ্যপ্রদেশ। ঠিক আছে, দেখো মহারাষ্ট্রের কচ্ছের রন, এটা আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে কচ্ছের রন কোথায় আছে, গুজরাট। এখানে একটা বন্য প্রাণী পাওয়া যায় ওয়াইল্ড অ্যাস, একমাত্র আমাদের বন্যপ্রাণী অভয়ারণ্য যেখানে বন্য গাধা পাওয়া যায়। ঠিক আছে, ভারতবর্ষে আর কোথাও পাবে না, এখানেই দেখতে পাবে। তো তারপর দেখো কাঞ্চনজঙ্ঘা আমাদের এখানে লাল পান্ডার জন্য খুব বিখ্যাত, তুষার চিতা লাল পান্ডা। দেখো প্রত্যেক কটা আমাদের রয়েছে, বুঝতে পারছো। এখানে তো আমরা ছবি দেখেও কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো মনে রাখতে পারবে। তো ছবি দেখে করলে কি হবে, তাহলে তোমার জায়গাগুলো মনে থাকবে যে কোন জায়গায় কোনটা রয়েছে। নেক্সট দেখো আজকের আমাদের টপিক, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন যে স্থাপত্য এবং প্রতিষ্ঠাতা এবং তার অবস্থান। যেমন দেখো দেওয়ানি খাস শাহজাহান তৈরি করেন, জামা মসজিদ শাহজাহান, তাজমহল শাহজাহান, মতি মসজিদ শাহজাহান, রেড ফোর্ট বা লাল কেল্লা কে তৈরি করেন, শাহজাহান, দেওয়ানি আম শাহজাহান, ময়ূর সিংহাসন কে তৈরি করেন, শাহজাহান, নিষাদবাগ শাহজাহান। দেখো এত পর্যন্ত একদম সব শাহজাহান। ঠিক আছে, তো একটা জায়গার মধ্যে পরপর সব দেওয়া রয়েছে শাহজাহান যা তৈরি করেছে। এরপর দেখো বড় ইমামবাড়া নবাব আসাফউদ্দৌলা, তারপর হুমায়ুনের সমাধি যেটা হুমায়ুনের স্ত্রী তৈরি করেছিলেন, দিল্লিতে কিন্তু রয়েছে হুমায়ুনের সমাধি। ঠিক আছে, কোন জায়গায় সেটাও জিজ্ঞাসা করে, যে কোনো একটা জিজ্ঞাসা করবে যে কে তৈরি করেছে, নয় কোথায় রয়েছে। ঠিক আছে, কোনটা জিজ্ঞাসা করবে সেটা আমি জানি না, সেটা যে স্যার কোশ্চেন বানাচ্ছে তার উপর নির্ভর করছে। বোঝা গেল? তো বিবি কা মাকবারা দেখো আমাদের আজম শাহ ঔরঙ্গজেবের পুত্র, ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে রয়েছে। দিলওয়ারা জৈন মন্দির, এটা পরীক্ষায় আসে, সিদ্ধ রাজা মাউন্ট আবু রাজস্থান, এই অপশনটা বেশি দেয়। ঠিক আছে, গোল গম্বুজ আমাদের মোহাম্মদ আদিল সাহা বিজাপুর কর্ণাটক, স্বর্ণ মন্দির গুরু রামদাস অমৃতসর পাঞ্জাব, এটা আমাদের জিজ্ঞাসা করে অমৃতসর পাঞ্জাব। অজন্তা গুহা আমাদের কোথায় রয়েছে, ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র। কোন শাসকের আমল তৈরি হয়, দুটোই আমাদের জিজ্ঞাসা করে, গুপ্ত শাসক বা আমাদের ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র। জগন্নাথ মন্দির দেখো অনন্তদেব, উড়িষ্যাতে রয়েছে পুরানো কিলা শেরশাহ, দিল্লি বড় সোনা মসজিদ হুসেন শাহ, মালদা পশ্চিমবঙ্গ। জান্তার মন্তর দেখো সাওয়াই জয় সিং, জয়পুর রাজস্থান। কর্ণাটকের সূর্য মন্দির নরসিংহদেব, পুরী উড়িষ্যা। শেরশাহের সমাধি, শেরশাহের পুত্র ইসলাম শাহ, সাসারাম বিহার।
আচ্ছা, এইটা আমাদের আছে শেরশাহের সমাধি কোথায় রয়েছে? সাসারাম, বিহারে কিন্তু রয়েছে। বিজয় স্তম্ভ কে তৈরি করেন? মহারানা কুম্ভ, চিত্তরগড় রাজস্থান। চারমিনার মোহাম্মদ কুলি কুতুব শাহ, হায়দ্রাবাদ তেলেঙ্গানা। আমাদের দেখো সারনাথ সম্রাট অশোক, বারাণসী উত্তরপ্রদেশ। কুতুব মিনার ইলতুৎমিশ আমাদের কাজটা শেষ করেছিলেন, শুরু করেন হচ্ছে আমাদের কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেন ইলতুৎমিশ। দিল্লিতে রয়েছে হাজারদুয়ারি, নবাব নাজিম হুমায়ুন ঝা, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গ গোলকোন্ডা ফোর্ট, কাকাতীয় রাজা গণপতি, হায়দ্রাবাদ তেলেঙ্গানা। সাঁচি স্তূপ আমাদের অশোক, মধ্যপ্রদেশ। খাজুরাহোর মন্দির চান্দেলা রাজবংশ তৈরি করেন, এটা আমাদের কোশ্চেনে আসে, ঠিক আছে? চান্দেলা রাজবংশ। তোমাকে জিজ্ঞাসা করবে যে খাজুরাহোর যে টেম্পল গুলো, এগুলো কোন রাজার আমলে তৈরি হয়? তো চান্দেলা রাজবংশ মনে রাখবে। মহাবলীপুরমের রথ মন্দির গুলো প্রথম নরসিংহ বর্মন, তামিলনাড়ুতে রয়েছে। তারপর আদিনা মসজিদ দেখো, জিজ্ঞাসা করেছিল সিকান্দার শাহ। তারপর দেখো মহাবলীপুরমের রথ মন্দির প্রথম নরসিংহ বর্মন, তামিলনাড়ু। আগ্রা ফোর্ট আকবর, ফতেপুর সিকরি আকবর। বুলন্দ দরওয়াজা আকবর, পঞ্চমহল আকবর। আকবরের সমাধি জাহাঙ্গীর, আগ্রা উত্তরপ্রদেশে রয়েছে। নিশাদ উদ্যান আমাদের জাহাঙ্গীর, শালিমার বাগ জাহাঙ্গীর। বিবেকানন্দ রক মেমোরিয়াল কন্যাকুমারীতে রয়েছে। তো এটা আমাদের কোশ্চেন আছে যে বিবেকানন্দ রক মেমোরিয়াল কোন জায়গায় রয়েছে, ঠিক আছে? তো আমাকে বাংলার একটা নাম দিয়ে দেবে। তুমি ভাববে যে বিবেকানন্দর নাম রয়েছে, তো তাহলে বিবেকানন্দ রক মেমোরিয়াল পশ্চিমবঙ্গেরই কোথাও জায়গায় হবে, কিন্তু একদমই ভুল। তো এটা আমাদের কোথায় রয়েছে? কন্যাকুমারীতে রয়েছে, তামিলনাড়ু। তো হাওয়া মহল দেখো সোয়াই প্রতাপ সিং, রাজস্থান। ঠিক আছে, তো এখানে দেখো ইংরাজিতেও করা রয়েছে, ইংরাজিতে যদি করতে চাও তো এখানে করে নেবে। নেক্সট দেখো আমাদের ভারতের উৎসবের তালিকা। তো উৎসবটা ভালো করে করবে, উৎসবটা আমরা পরবর্তী যখন ক্লাস করব, ঠিক আছে, তখন আমরা কিন্তু ডিটেলসে আবার উৎসব করব। প্রত্যেকটা যেগুলো গুরুত্বপূর্ণ উৎসব আছে সেগুলো আমরা ডিটেলসে করব। মানে ধরো আমাদের এই যে ধরো একটা অম্বুবাচী মেলা, ঠিক আছে, বা বিহু উৎসব। বিহু তোমরা জানো, বিহু থেকে আমাদের কোশ্চেন আসে। আসামের খুব গুরুত্বপূর্ণ এই বিহু, আবার তিন ধরনের বিহু আছে, বহাগ বিহু, কাতি বিহু, মাঘ বিহু। ঠিক আছে, এই বিহু আবার কোন কোন সময় হয় সেইগুলো থেকেও আমাদের কোশ্চেন এত ডিটেলসে জিজ্ঞাসা করছে। কারণ দেখো এখন কোশ্চেনের প্যাটার্ন প্রচুর পাল্টে গেছে। আগে শুধু বিহু কোথায় হতো বলে ছেড়ে দিত যে আসামে হতো, ঠিক আছে, কোশ্চেন এরকম ভাবে আসতো। এখন কিন্তু চলে যাচ্ছে কি বিহু আবার কোন সময় হয়, যে মাঘ বিহু কোন সময় হয়, ঠিক আছে, কাতি বিহু কোন সময় হয়, এবং বহাগ বিহু কোন সময় হয়, মানে কোন সময় চাষ করা হয়, কোন সময় কাটা হয়, এগুলো কিন্তু এখন জিজ্ঞাসা হচ্ছে। এই ধরনের যে কোশ্চেন গুলো আমাদের উৎসব গুলো, কিছু কিছু উৎসব আছে যেগুলো আমাদের খুব ডিটেলসে কিন্তু আমাদের পড়তে হবে। কারণ দেখো যেরকম কোশ্চেনের প্যাটার্ন পাল্টাবে সেরকম কিন্তু আমাকেও তোমাদের জন্য রেডি করতে হবে। তাহলে তোমরা পরীক্ষা হলে গিয়ে কি করবে? পরীক্ষা হলে কি করতে পারবে না। যেমন ধরো কামাখ্যা মেলা কোন সময় হয়, কোন জায়গায় হয়, ঠিক আছে, এগুলো আমাদের ডিটেলসে পড়ে রাখতে হবে। বোঝা গেল? তো এটা তোমরা ভালো করে পড়ো যে কোন জায়গায় কোন উৎসব হয়। যেমন গুজরাটে হয় মোধেরা উৎসব, ঘুড়ি উৎসব। নবরাত্রি হরিয়ানায় দেখো সুরজকুণ্ড কারুশিল্প মেলা। বৈশাখী উৎসবটা পাঞ্জাবেও হয়, এটা পাঞ্জাবিতে উৎসব। আসামে দেখো মাজুলি উৎসব, দেহিং পাটকাই বিহু। ঝাড়খণ্ডে সারহুল ফেস্টিভ্যাল। গোয়ায় দেখো আমাদের মান্ডো, ঘুমট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব। বিহারে বিহুলা, ছট পূজা। এই যে এখান থেকে একটা কোশ্চেন আসে দেখবে, তোমরা যদি কোশ্চেনের প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো এবং কোশ্চেন যদি প্রিভিয়াস ইয়ার লক্ষ্য করো বা ঘাঁটো, যারা ঘাঁটোনি তাদের কথা আমি কিছু বলবো না, তারা বুঝতে পারবে না, কিন্তু যারা কোশ্চেন অলরেডি ঘেটে দেখো, প্রথম হচ্ছে তোমায় কি করতে হবে, তুমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগে ঘাঁটো ভালো করে। তাহলে তুমি বুঝতে পারবে যে কোন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে এবং কি কি কোশ্চেন আসছে। যতক্ষণ না সেইটা ধরতে পারবে বেকার পড়ে লাভ নেই। ঠিক আছে, তো তুমি যদি কোশ্চেন দেখো, দেখতে পাবে আমাদের ছট পূজা থেকে কোশ্চেন এরম আসে যে ছট পূজা কোন দেবতার উদ্দেশ্যে এটা আমাদের উৎসর্গ করা হয়, কোন দেবতার পুজো করা হয় এখানে।
ঠিক আছে, সূর্য দেবে, তোমাদের অপশন দেবে সূর্য, ঠিক আছে, সূর্য, তারপর ইন্দ্র, তারপর হচ্ছে ধরো তোমাকে দিল শিব, বা দিল কৃষ্ণ, বা আমাদের বিষ্ণু, এই টাইপের অপশন গুলো দেবে, বুঝতে পারলে? তো এই টাইপের কোশ্চেন গুলো এখন আমাদের কিন্তু ডিটেলসে দিচ্ছে, এগুলো কিন্তু আমাদের পড়ে রাখতে হবে ভালো করে। তারপর দেখো আমাদের মধ্যপ্রদেশ তেজাজি মেলা, খাজুরাহ উৎসবটা আমাদের প্রচুর কোশ্চেনে আসে, খাজুরাহ। তারপর দেখো জম্মু কাশ্মীরে দেখো আমাদের অমরনাথ তীর্থযাত্রা, টিউলিপ উৎসবটা খুব এখন প্রচলন হয়েছে, এখানে একটা টিউলিপ যে ফুল এখানে কিন্তু ফোটে, তো সেই উদ্দেশ্যে আমাদের টিউলিপ উৎসব হয়। এছাড়া সিন্ধু দর্শন, সিন্ধু দর্শন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেও আছে, যে এবছর কোন জায়গায় সিন্ধু দর্শন উৎসব পালিত হচ্ছে। ওড়িশায় দেখো কোনার্ক ফেস্টিভ্যাল, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব, রথযাত্রা, কর্ণাটকে পাট্টাডাকাল, গুড়ি পাওয়া, হাম্পি, হয়সালা, কাম্বালা। কেরালায় দেখো ওনাম ফেস্টিভ্যাল খুব বিখ্যাত, ওনাম যখন হয় তখন কোশ্চেন তোমাদের তুলে দেয়, ঠিক আছে, তো এগুলো ভালো করে পড়তে হবে। তারপর বৈকট থাষ্টমী উৎসব, রাজস্থানে দেখো মরু উৎসব খুব বিখ্যাত, মরু উৎসব হয় মরুভূমি, গাঙ্গুর উৎসব, মাতস্য উৎসব, মহারাষ্ট্রে কালিদাস চিকু উৎসব। তারপর দেখো আমাদের তামিলনাড়ুর পঙ্গল, পঙ্গল বিখ্যাত, থাইপুসম, জাল্লিকাট্টু। দেখো জাল্লিকাট্টু হচ্ছে আমাদের কিসের, ষাঁড়ের সেই যে লড়াইয়ের যে খেলাটা, ঠিক আছে, খুব ডেঞ্জারাস খেলা। তো এটা আমাদের জাল্লিকাট্টু খুব হয়, কোশ্চেনে জিজ্ঞাসা করে। তেলেঙ্গানার বোনালি, উগাদি, বাথুকাম্মা খুব ভালো উৎসব, ঠিক আছে, বাথুকাম্মা আমাদের যখন হয়, দেখবে সেই ফুলের তোড়া নিয়ে বড় করে সাজিয়ে উৎসবটা হয়, খুব সুন্দর। যখন তোমাদের পড়াবো এগুলো ডিটেলসে তখন আরো ভালো দেখতে পাবে। তারপর দেখো মিজোরামে আমাদের চ্যাপচারকুট, আমাদের হর্নবিল ফেস্টিভ্যাল, দেখো এটা আমাদের একটা পাখির উৎসব, হর্নবিল বলে একটা পাখি আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আমাদের হয় এগুলো, ঠিক আছে, তোমাকে ওইটাই জিজ্ঞাসা করো। যেমন সবাই এখন জেনে গেছে যে হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হয়, নাগাল্যান্ডে হয়, তোমাকে এইগুলো আর এখন আর জিজ্ঞাসা করবে না। খুব যদি কপাল ভালো থাকে হয়তো পেয়ে গেলে তোমার শিফটে, কিন্তু নাহলে তোমাকে জিজ্ঞাসা করবে, বলবে বলো দেখি তো যে হর্নবিল যে ফেস্টিভ্যালটা হয় এটা আমাদের কোন মাসে হয়, ব্যাস তুমি ঘাবড়ে যাবে। তুমি তো বলবে আমি তো এত ডিটেলসে পড়ে আসিনি, আর্ট অ্যান্ড কালচার, আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সেই জন্য এগুলো আমাদের মধ্যে বললাম যে আমাদের হট যে মানে ফেভারিট যে ফেস্টিভ্যাল গুলো রয়েছে বিভিন্ন রাজ্যে, এগুলো একটু ডিটেলসে এখন কিন্তু দেখে রাখতে হবে, ঠিক আছে। শুধু অপর অপর পড়ে গেলে কিন্তু এখন আর কোয়েশ্চেন কমন পাবো না। উত্তরপ্রদেশে দেখো আমাদের কুম্ভ মেলা, কুম্ভ মেলা আমাদের অনেকগুলো হয়। দেখো 6 বছর অন্তর আমাদের হরিদ্বার, গঙ্গা, হরিদ্বারে গঙ্গা এবং প্রয়াগে যে প্রয়াগরাজ আছে সেখানে অর্ধকুম্ভ হয়, তাহলে 6 বছর অন্তর আমাদের কি হচ্ছে, অর্ধকুম্ভ আয়োজন হচ্ছে। এবং প্রত্যেক 12 বছর অন্তর কি হচ্ছে, অনন্ত প্রয়াগ, আমাদের অন্তর হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হচ্ছে। তাহলে 12 বছর অন্তর কি হচ্ছে, 12 বছর অন্তর আমাদের পূর্ণকুম্ভ আয়োজিত হচ্ছে। এবং আমাদের দেখো 4 বছর অন্তর আমাদের কিন্তু এমনি কুম্ভ মেলা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আর আমাদের মহাকুম্ভ আগের বছর হয়েছিল 2024-এ, আমাদের কি হয়েছিল, আমাদের 12x12 অর্থাৎ 144 বছর পর 2024-এ আমাদের দেখবে অনেকেই ওই গঙ্গায় ডুব দিতে যাচ্ছিল, এখানকার যে আমাদের যে সঙ্গম রয়েছে এই প্রয়াগরাজে, ওখানে অনেকেই যাচ্ছিল, আমাদের বাংলা থেকেও অনেকে গিয়েছিল, ঠিক আছে। তো 144 বছর অন্তর কি হয়, মহাকুম্ভ হয়, ঠিক আছে, 144 বছর কি হয় অন্তর মহাকুম্ভ হয়। তা 6 বছর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ, এবং আমাদের 144 বছর অন্তর কিন্তু হয় আমাদের মহাকুম্ভ, ঠিক আছে। তো এগুলো তোমাদের জিজ্ঞাসা করবে কোশ্চেনে, যে 6 বছর অন্তর যে হয় সেটাকে কি বলা হয়, 12 বছর অন্তর যেটা হয় তাকে কি বলা হয়, পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ, মহাকুম্ভ, এরকম কোশ্চেন দেবে, বুঝতে পারলে? তো আমাদের আর্ট অ্যান্ড কালচার, আমাদের ভারতের সংস্কৃতি, এখান থেকে প্রচুর ডিটেলসে কোশ্চেন আছে। তো সিকিমে দেখো সাগা দাওয়া, মণিপুরে আমাদের কুট বিহু, সাংগাই, দেখো সাংগাই এখানে একটা হরিণ আছে, হরিণের নৃত্য হয়, হ্যাঁ, সাংগাই ফেস্টিভ্যাল।
এই টাইপের কোশ্চেন গুলো আমাদের জিজ্ঞাসা করবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে তো তোমরা জানো দুর্গাপুজো এই সমস্ত আছে। দিল্লিতে দেখো কুতুব উৎসব, ভারত রং উৎসব, রোশনারা, শালিমার। ত্রিপুরায় আমাদের গঙ্গা পুজো এবং খার্চি পূজা, খার্চি পূজা এবং কের পূজা, এই দুটো খুব বিখ্যাত, বিশেষ করে খার্চি পূজা। অরুণাচল প্রদেশে দেখো আমাদের লোসার, বড়িগুড ফেস্টিভ্যাল খুব বিখ্যাত। লোসারটা আমাদের হচ্ছে বৌদ্ধ ধর্মের যারা লোক আছে তাদের উৎসব, বৌদ্ধদের উৎসব। গঙ্গা দাসেরা উত্তরাখণ্ড, মেঘালয়ের ওয়াঙ্গালা উৎসব, নংক্রেম, ববদিলান, হিমাচল প্রদেশ হরিয়ালি, বৈশাখী। দেখো এখানে পাঞ্জাব, এটা পাঞ্জাবিদের উৎসব। পাঞ্জাবি যে সমস্ত জায়গায় দেখা যায় তাদের উৎসব মেনলি হিমাচল আর তোমার হচ্ছে হরিয়ানা এবং পাঞ্জাবে দেখা যায়, ঠিক আছে? পাঞ্জাবের মেনলি উৎসব। ছত্তিশগড় হরেলি। লাদাখে দেখো হেমিস খুব ভালো উৎসব, হেমিস, লোসার, সিন্ধু দর্শন, ঠিক আছে? হেমিস আর লোসার হচ্ছে বৌদ্ধদের উৎসব। বৌদ্ধরা কোন জায়গায় বেশি দেখতে পাওয়া যায়? এই আমাদের লাদাখ, ঠিক আছে? লাদাখ, ঠিক আছে? লাদাখে আমরা দেখতে পাই। তারপর অরুণাচল, তারপর হচ্ছে আমাদের ধরো তোমার সিকিম, ঠিক আছে? সিকিম, এই সমস্ত জায়গাগুলোতে এদের এই উৎসবগুলো দেখা যায়, এই যে হেমিস, লোসার। তারপর দেখো অন্ধ্রপ্রদেশে ব্রহ্ম উৎসব এবং উগাদি এবং নববর্ষ বা তেলেগু নববর্ষ, যেটাকে উগাদি বলা হয়। এটা আমাদের আগের বছর রেলের পরীক্ষায় জিজ্ঞাসা করেছিল। RRB 2022 এনটিপিসি আমাদের যে CBT 2, ঠিক আছে? CBT 2 তে এই কোশ্চেনটা দিয়ে দেবে যে উগাদি আমাদের অন্ধ্রপ্রদেশ কোন রাজ্যের নববর্ষ উৎসব। বুঝা গেল? তো এই টাইপের গুলো আমাদের আগের বছর জিজ্ঞাসা করেছিল। এখানে স্টেট অনুযায়ী দেখো ফেস্টিভ্যাল গুলো লেখা আছে, তো আমরা ভালো করে পড়ে নেবে। দেখো এখানে সুন্দর করে সাজানো আছে স্টেট অনুযায়ী, তো এগুলো ভালো করে অবশ্যই পড়ে নেবে। এরপর দেখো আমরা চলে আসছি আমাদের শাস্ত্রীয় নৃত্য বা আমাদের ক্লাসিক্যাল ডান্স। যেটা বললাম আমাদের ক্লাসিক্যাল ডান্স আমাদের সঙ্গীত নাটক একাডেমি 8 প্রকারের বলেছে, 8টা আছে। যেমন হচ্ছে আমাদের ভারতনাট্যম তামিলনাড়ু, ঠিক আছে? এখানে দেখো আমাদের ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় মন্দিরের উৎপত্তি, নিখুঁত পদচারণা, মুদ্রা, অভিব্যক্তি, গল্প বলার জন্য পরিচিত। সাধারণত নারীরা ভক্তি রূপে পরিবেশন করে। কত্থক আমাদের কোথায় দেখতে পাই? কত্থক উত্তরপ্রদেশ এবং মেইনলি উত্তর ভারত। কথা শব্দ থেকে উদ্ভূত গল্প বলার নৃত্য, ঠিক আছে? ছন্দময়, পদচারণা, মুখাবৃত্তি, এগুলো দেখা যায়। এরপর দেখো আমাদের কথাকলি, এটা হচ্ছে কেরালায় দেখতে পাই। রামায়ণ মহাভারতের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে। কুচিপুড়ি দেখো আমাদের অন্ধ্রপ্রদেশে দেখতে পাই। তো এখানে দেখো তারাঙ্গাম বিখ্যাত পিতলের থালায় নৃত্য। ওড়িশি দেখো আমরা উড়িষ্যায় দেখতে পাই, জগন্নাথ দেবের উদ্দেশ্যে মন্দিরে নৃত্য। মণিপুর দেখো মণিপুরে দেখা যায়। তো রাধা কৃষ্ণ বৈষ্ণব ধর্মভিত্তিক। মোহিনী আট্টাম হচ্ছে আমাদের কেরালা। তো মোহিনী অর্থ হচ্ছে মায়াবিনী, ঠিক আছে? সাতুরিয়া দেখো আমরা দেখতে পাই আসামে। তো এখানে দেখো শ্রীমন্ত শঙ্করদেব কর্তৃক 15শ শতকে এটা প্রবর্তিত হয়েছিল। এবং ছৌ নৃত্য, যেটা আমাদের আমাদের ভারতীয় যে সংস্কৃতি মন্ত্রক আছে তারা এটাকে স্বীকৃতি দিয়েছে শাস্ত্রীয় নৃত্যের মধ্যে, ঠিক আছে? তো এটা আমাদের ছৌ নৃত্য কোথায় কোথায় দেখতে পাই? পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গ, এবং সেরাইকেলা এবং ময়ূরভঞ্জ উড়িষ্যায় দেখতে পাই। তো ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যায় ময়ূরভঞ্জ জেলায় আমরা এই নৃত্যটাকে দেখতে পাই। দেখো এখানে আমি বলেই দিয়েছি যে 8 ক্লাসিক্যাল ডান্সেস রেকগনাইজড বাই সঙ্গীত নাটক একাডেমি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি, দেখো মিউজিক ডান্স ড্রামা, এবং 9 ক্লাসিক্যাল ডান্সেস রেকগনাইজড মিনিস্ট্রি অফ কালচার, ভারতের সংস্কৃতি যে মন্ত্রক রয়েছে তারা কিন্তু 9টা বলছে, 9টা স্বীকৃতি দিয়েছে। আর 8টা স্বীকৃতি দিয়েছে আমাদের সঙ্গীত নাটক একাডেমি। বোঝা গেল? কোশ্চেন এগুলো জিজ্ঞাসা করবে যে সঙ্গীত নাটক একাডেমি
কোনটাকে দিয়েছে, কোনটাকে দেয়নি, বা আমাদের মিনিস্ট্রি অফ কালচার কাকে দিয়েছে, এগুলো প্রচুর ডিটেলস এর নোটস। আরো ডিটেলস এ পাবে ফেস্টিভ্যাল এবং নৃত্যগুলো। দেখো, এবং লোক নৃত্য এগুলো আমাদের রয়েছে, যেগুলো আমাদের ফল্ক ডান্স বললাম, যেমন পশ্চিমবঙ্গে আমাদের গম্ভীরা ইত্যাদি রয়েছে। পাঞ্জাবে দেখো ভাংড়া, গিদ্দা, রাজস্থানে ঘুমার, কালবেলিয়া, তামিলনাড়ু আমাদের হচ্ছে ভারতনাট্যম, কাভাদি, উত্তরপ্রদেশের নৌটাঙ্কি, রাসলীলা, উত্তরাখণ্ডে গাড়োয়ালি, কুমায়ুনি, গোয়ায় দেখো আমাদের ফুগদি, ঘোরে মদিনী, মধ্যপ্রদেশে মাটকি, ছত্তিশগড়ের রাউত নাচ, পাণ্ডবনী, ঝাড়খণ্ডে দেখো সারহুল, ফাগুয়া, অরুণাচল প্রদেশের চালো, বইয়া, বারদোছাম, বারদোছামও কিন্তু বৌদ্ধদের, মণিপুরে দেখো দোল চালাম, পুং চালাম, লৌসা, মেঘালয় নংক্রেম, লাহো, মিজোরাম চেরাও নৃত্য, নাগাল্যান্ডে একটা বাম্বু ডান্স হয় খুব বিখ্যাত, বাম্বু নৃত্য, ত্রিপুরায় দেখো হোজাগিরি খুব বিখ্যাত, সিকিমে চুফাত, ইয়াকচাম এগুলো বিখ্যাত, লাক্ষাদ্বীপে দেখো লাভা এবং কোলকালি, এগুলো আমাদের জিজ্ঞাসা করে, অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, বিলাসিনী নাট্যম, বাট্টা বোমালু, আসামে বিহু, বিচুয়া, নাটপূজা, বিহারের জাতা যতীন খুব বিখ্যাত, বিদেশিয়া, গুজরাটে গারবা, টিপ্পানি রাস, ডান্ডিয়া রাস, টিপ্পানি, ঠিক আছে, ইত্যাদি, হরিয়ানা ঝুমার এবং ফাগ, হিমাচল প্রদেশ ঢালি, ছাপেলি, ডাঙ্গি, জম্মু কাশ্মীর রাউফ এবং হিকাত খুব বিখ্যাত। পরীক্ষা জিজ্ঞাসা করে রাউফ এবং হিকাত আমাদের কোন রাজ্যের একটা লোক নৃত্য, এরকম ভাবে কোশ্চেন আসবে। কর্ণাটক আমাদের যক্ষগান পরীক্ষায় আসে, যক্ষগান। কেরালায় আমাদের কথাকলি আছে, আট্টম থুল্লাল, মোহিনীআট্টম, মহারাষ্ট্রের লাভানি তো আছেই, লাভানি জিজ্ঞাসা করে, ওড়িশায় আমাদের ওড়িশি এবং ছৌ জিজ্ঞাসা করে। এখানে ইংরাজিতে আছে, তোমরা ইংরাজিতে পড়তে চাইলে ইংরাজিতে ভালো করে পড়ে নেবে। এরপর দেখো, আমি তোমাদের বলছিলাম না যে তোমাদের প্রথম ব্যক্তিত্ব, এটা তোমাদের আজকে করিয়ে দেব। দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম ব্যক্তিত্ব লিস্ট, ঠিক আছে। এখানে আমাদের দেখো, এটা হচ্ছে ওমেনদের আছে, প্রথম মহিলা, প্রথম ব্যক্তিত্ব, ভারতবর্ষের প্রথম মহিলা। এখানে ইংরেজিতে আছে, ইংরেজিতে পড়তে পারো। এই চ্যাপ্টারটা মানে এই টপিকটা থেকে আমার কোশ্চেন পরীক্ষায় একটা করে কমন আসেই আছে, ঠিক আছে। তো এখানে দেখো মহিলাদের বাংলায় দেওয়া রয়েছে, যেমন ধরো আমি তোমাদের যদি দেখাই, দেখো ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে? নির্মলা সীতারামন, ঠিক আছে। তারপর দেখো আমাদের প্রচুর ইম্পর্টেন্ট রয়েছে। তারপর দেখো আমাদের যদি দেখাই, দেখো আমাদের ভারতের প্রথম মহিলা শিক্ষক কে হয়েছিলেন? সাবিত্রীবাই ফুলে। অ্যানি বেসান্ট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট। আর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় যখন বলবে তখন কিন্তু সরোজিনী নাইডু, 1925। দেখা তো যাচ্ছে, যে যারা দেখতে পাচ্ছ না একটু রিফ্রেশ করে নাও দেখতে না পেলে, ঠিক আছে, সমস্যা হতে পারে নেটের জন্য। দেখো পরবর্তী আমাদের দেশের প্রথম মন্ত্রিসভায় প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী অমৃত কৌর, রীতা ফারিয়া। দেখো রিসেন্টলি আমাদের এবছর এই কিছুদিন আগে WBPSI প্রিলি পরীক্ষা হয়ে গেল, সেখানে এই কোশ্চেনটা কমন এসেছিল, বুঝতে পারছো, চোখ বুঝিয়ে একদম কমন। যে আমাদের জিজ্ঞাসা করেছিল মিস ওয়ার্ল্ড, প্রথম ভারতের মিস ওয়ার্ল্ড, দেখো চোখ বুঝিয়ে লেখা রয়েছে রীতা ফারিয়া। রীতা ফারিয়া, একদম চোখ বুঝিয়ে আনসার হবে। আমাদের এই যে রিসেন্ট পরীক্ষা হয়ে গেল কিছুদিন আগেই, 1 মাস আগে, WBP, ওখানে কোশ্চেন কমন এসেছিল। তারপর দেখো আরতি সাহা, আমাদের প্রথম ইংলিশ চ্যানেল যিনি পার করেছেন। মাদার টেরেসা আমাদের প্রথম শান্তিতে নোবেল,
ইন্দিরা গান্ধী আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি ভারত রত্ন পুরস্কারও প্রথম পেয়েছেন, ইন্দিরা গান্ধী। প্রতিভা পাটিল দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। কল্পনা চাওলা ভারতের প্রথম মহিলা যিনি মহাকাশে পৌঁছেছেন। কিরণ বেদী প্রথম মহিলা অফিসার, আইপিএস অফিসার, ঠিক আছে, প্রথম মহিলা আইপিএস। বিজয়লক্ষ্মী পণ্ডিত জাতিসংঘের পরিষদের প্রথম মহিলা প্রেসিডেন্ট। তারপর দেখো সুচেতা কৃপালিনী মিসলেনিয়াস এসেছিল। উত্তরপ্রদেশের তথা ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? সুচেতা কৃপালিনী। যারা শেষ পর্যন্ত থাকবে তারাই কিন্তু নোটস পাবে, ঠিক আছে। দেখো বাচেন্দ্রী পাল ভারতের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ফাতেমা বিবি, প্রচুরবার পরীক্ষায় এসেছে। মীরা কুমার আমাদের প্রথম লোকসভার মহিলা স্পিকার। সুস্মিতা সেন প্রথম মিস ইউনিভার্স। মিস ওয়ার্ল্ড বললে রীতা ফারিয়া এবং মিস ইউনিভার্স বললে কিন্তু সুস্মিতা সেন। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। রাজিয়া সুলতান দিল্লির তথা শেষ মুসলিম নারী শাসক, মহিলা শাসক। ফুড এসআই আগের বছর যেটা হয়েছিল তাতে কমন ছিল, রাজিয়া সুলতান। এবং আমাদের লীলা শেঠ হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। যেগুলো গ্রিন কালি দেওয়া রয়েছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ইয়েলো কালি আছে সেগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ফার্স্ট, আর যেখানে শুধু ইয়েলো কালি আছে, অনলি ইয়েলো, সেগুলো জানবে ভিভিআই কোশ্চেন। যেখানে বোথ কালি আছে সেখানে গ্রিনটা বেশি ইম্পর্টেন্ট, এটা বুঝে পড়বে, ঠিক আছে। তোমরা সবটাই পড়তে পারো, সব নোটসই পড়তে পারো, সব নোটস যা যা আছে পুরোটাই পড়তে পারো, কোনো অসুবিধা নেই। যদি করতে পারো তো ভালো, তার মধ্যে থেকে আমি বেছে দিয়েছি যে এগুলো পড়লে তোমাদের ভালো হবে, মানে এগুলোর মধ্যে থেকে আসে। দেখো এখানে আমাদের এটা মহিলা পড়লে, এবার হচ্ছে আমাদের ছেলেদের, এটা ছেলেদের নোটস। দেখো আমাদের প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। নোবেল পুরস্কার যেই প্রথম ভারতীয় তথা এশিয়ারও প্রথম ব্যক্তিত্ব আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল আমাদের উইলিয়াম বেন্টিং। ব্রিটিশ গভর্নর জেনারেল বাংলার ক্ষেত্রে ওয়ারেন হেস্টিং। প্রথম ব্রিটিশ ভাইসরয় লর্ড ক্যানিং। এগুলো থেকেই আসে, বুঝতে পারলে, ভালো করে পড়ে নেবে। যা পরীক্ষা দেবে পৃথিবী মানে ইউপিএসসি ছাড়া পশ্চিমবঙ্গ এবং ভারতের সব তোমার কাজে লাগবে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম ব্যক্তি যিনি ছাপাখানা চালু করেন, সংবাদপত্র দেখো এসছিল। ভারত থেকে প্রথম মহাকাশে মানুষ যেটা গিয়েছিলেন, দেখো যে কোশ্চেনটা আজকের কোশ্চেনে দেখালাম এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করেছিল। আজকে যে তোমাদের এক্সাম্পল একটা কোশ্চেন দেখালাম এই রেলের পরীক্ষায়, এটাই জিজ্ঞাসা করেছিল। ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান, জাকির হোসেন। ভারত থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন সিভি রমন। জ্ঞানপীঠ পুরস্কার ছেলেদের প্রথম পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ। লোকসভার প্রথম স্পিকার গণেশ বাসুদেব মাভালাঙ্কার। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন।
দেখো প্রত্যেক কটা ইম্পর্টেন্ট, যেগুলো ভিভিআই বেশি ইম্পর্টেন্ট সেগুলো গ্রিন কালি আছে, যেগুলো ওর থেকে অল্প ইম্পর্টেন্ট সেগুলো ইয়েলো কালি রয়েছে, ঠিক আছে। যেখানে শুধু ইয়েলো কালি আছে জানবে সেগুলো সব পড়তে হবে। দেখো অর্থনীতিতে প্রথম নোবেল অমর্ত্য সেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হরিলাল জে কানিয়া, ন্যাশনাল পার্ক এটা আমি আপডেট করে দিয়েছি, একদম আজকেই আপডেট করেছি, ঠিক আছে। ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের 2025, টোটাল 107, অল ন্যাশনাল পার্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। আন্দামানে 9টা আছে, ক্যাম্বেল, মহাত্মা গান্ধী মেরিন, মধ্যপ্রদেশ বান্ধবগড়, কানহা, পান্না, পেঞ্চ, সঞ্জয় সাতপুরা, বনবিহার, মাধব, কুনো। অরুণাচল প্রদেশ হচ্ছে 2টো রয়েছে, মৌলিং, নামধাপা। আসামে 7টা রয়েছে, কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং, দিব্রু সাইখোয়া, দেহাইং পাটকাই। বিহারে একমাত্র ন্যাশনাল পার্ক রয়েছে বাল্মীকি। ছত্তিশগড়ে একমাত্র 3টে রয়েছে, ইন্দ্রাবতী, টাঙ্গের ভ্যালি, গুরু ঘাসিদাস। এটা ইংরাজির নোটস, ঠিক আছে, ইংরেজিটাও তোমাদের দেখাচ্ছি, তাই বলে যেন ভেবো না যে বাংলায় নেই, ঠিক আছে, বাংলা তো আছে, ভয় পাওয়ার কিছু নেই, কারণ ইংরেজি বাংলা দুটো নিয়েই তো আমাদের চলতে হবে, তাই না। দেখো গোয়া, মোলেম, গুজরাট গির, ব্ল্যাকবাক, মেরিন, ভাসদা। হরিয়ানায় 2টো, কালেসার, সুলতানপুর। হিমাচল প্রদেশে 5টা, গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি, ক্ষীরগঙ্গা, ইন্দারকিলা, সিম্বালবাড়া। জম্মু অ্যান্ড কাশ্মীর দাচিগাম, কিস্তওয়ার, সেলিম আলী। ঝাড়খণ্ডে একমাত্র ন্যাশনাল পার্ক বেতলা। কর্ণাটকে 5টা আছে, কেরালায় 6টা, লাদাখে একমাত্র হেমিস। মহারাষ্ট্রে 6টা রয়েছে, মণিপুরে 1টা রয়েছে, মেঘালয়ে 2টো রয়েছে। মণিপুরে একটাই রয়েছে, একটাই সলিড, এটা হচ্ছে আমাদের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, কেইবুল লামজো, ঠিক আছে। মিজোরামে 2টো রয়েছে, নাগাল্যান্ডে 1টা, একমাত্র ইনটাকি। আচ্ছা, আমাদের উড়িষ্যায় 2টো রয়েছে, ভিতরকণিকা, সিমলিপাল। সিমলিপালটা আমাদের লেটেস্ট এডিশন হয়েছে, 107তম ন্যাশনাল পার্ক। এগুলো জিজ্ঞাসা করবে যে আমাদের শেষ ন্যাশনাল পার্ক কোনটা। রাজস্থানে 5টা রয়েছে বর্তমানে, সিকিমে 1টা রয়েছে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। তামিলনাড়ুতে 5টা ন্যাশনাল পার্ক রয়েছে, তেলেঙ্গানা 3টে, ত্রিপুরা 2টো, ক্লাউডেড লেপার্ড এবং রাজাবাড়ি। উত্তরপ্রদেশে একমাত্র একটাই রয়েছে, দুধুয়া। উত্তরাখণ্ডে 6টা রয়েছে এবং এখানে জিম কর্বেট সব থেকে বেশি। এছাড়া ভ্যালি অফ ফ্লাওয়ার্স, রাজাজি, নন্দা দেবী খুব বিখ্যাত। আমাদের পশ্চিম বাংলায় 6টা রয়েছে, বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা এবং আমাদের গ্রেটেস্ট, অল ওভার গ্রেটেস্ট সব থেকে বিখ্যাত ভারতবর্ষের মধ্যে রয়্যাল বেঙ্গলের জন্য বিখ্যাত, সুন্দরী গড়ান গেওয়া গাছের জন্য বিখ্যাত, দ্য গ্রেটেস্ট সুন্দরবন। এখানে বাংলায় দেখো একইভাবে আমি করে দিয়েছি, যারা বাংলায় পছন্দ করো পড়তে, আমাদের কোশ্চেন দেখো হুবহু কোশ্চেন হুবহু করে নোটস থেকে কমন এসেছে, তোমাদের খালি পড়তে হবে। জিম কর্বেট ন্যাশনাল পার্ক জিজ্ঞাসা করেছিল যে ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা, দেখো সুন্দর করে গ্রিন কালি দিয়ে মার্ক করা রয়েছে, আর কিভাবে তোমাদের নোটস দেব। 1936 সালে আমাদের প্রথম ন্যাশনাল পার্ক, যেটা দেখো এখানে ডিটেলসে লেখা রয়েছে, হেইলি ন্যাশনাল পার্ক ভারতের প্রথম জাতীয় উদ্যান। পরবর্তীকালে 1952 সালে পার্কের নাম পরিবর্তন করে হয় রামগঙ্গা। 1956 এটার নাম পরিবর্তন করা হয় জিম কর্বেট। 1973 সালে এটাকে প্রজেক্ট টাইগারের আন্ডারে আনা হয়। 1991 সালে পার্শ্ববর্তী সোন নদী বন্যপ্রাণী অভয়ারণ্য রিজার্ভ ফরেস্ট গুলোকে এর অধীনে আনা হয়। 2012 সালে দেখো আমাদের বাফার জোনে ইকো ট্যুরিজম ঢেলা গেট পর্যন্ত পর্যটকদের উন্মুক্ত করা হয়। ইন ডিটেলস এই সম্পর্কে দেওয়া রয়েছে, যেগুলো একদম প্রচুর হিট ন্যাশনাল পার্ক, বুঝতে পারলে। তো সেগুলো সম্পর্কে আমি কিছু তথ্য জোগাড় করেছি, সেগুলো সম্পর্কে দেওয়া আছে। যেমন কাজিরাঙ্গা,
কাজিরাঙা থেকে আমাদের জিজ্ঞাসা করে যে এখানে কোন বন্য প্রাণী খুব বিখ্যাত। ওয়ান হর্ন রাইনো, এক সিংহ গন্ডার, ঠিক আছে, আমাদের এখানে প্রচুর বিখ্যাত এক সিংহ গন্ডার, ঠিক আছে, এই কোশ্চেনটা আছে। আর কি জিজ্ঞাসা করলে এটাকে কবে আমাদের ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয়, দেখো লেখা রয়েছে 1985 সালে ইউনেস্কো একে স্বীকৃতি দেয়। এগুলোই আমাদের ডিটেলসে জিজ্ঞাসা করে। তো কিছু কিছু ন্যাশনাল পার্ক যেগুলো ডিটেলসে জিজ্ঞাসা করে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, মোটামুটি 10টার মতো আছে। যেমন হচ্ছে আমাদের গির, এশিয়াটিক লায়ন এখানে খুব বিখ্যাত, রণথম্বর আমাদের রাজস্থান, ঠিক আছে। তারপর সুন্দরবন তো আমাদের আছেই, সুন্দরবনকে দেখো আমাদের 1984 সালে জাতীয় উদ্যান করা হয়, 87 সালে বিশ্ব ঐতিহ্য স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ করা হয়, আর 2001 সালে আমাদের ম্যান অফ দ্য বায়োস্ফিয়ার রিজার্ভে পরিণত করা হয়। আমাদের 2019 সালে এটা আমাদের রামসার সাইটের কিন্তু গড়ে তোলা হয়। তাহলে তোমাকে যেটা জিজ্ঞাসা করবে সেইটা উত্তর করবে, যে কোনটা কাকে কবে কি স্বীকৃতি দেওয়া হয়েছিল, কবে বায়োস্ফিয়ারের মর্যাদা দেওয়া হয়, কবে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়। তো যেটা উত্তর জিজ্ঞাসা করবে সেটা উত্তর করবে, ভুলভাল করলে কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। কি হাইলাইটস এখানে দেখো দেওয়া রয়েছে, কি হাইলাইটস রাজ্য ভিত্তিক এরকম বাংলায় থেকে আমি করে দিয়েছি, বাংলাতেও পড়ে নেবে। দেখো বাংলায় করা আছে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য, মোট জাতীয় উদ্যান এখনো পর্যন্ত 107, সব থেকে বড় হেমিস লাদাখ আমাদের ন্যাশনাল পার্ক, সব থেকে ছোট আমাদের সাউথ বাটান আন্দামান নিকোবর, আর আমাদের সর্বশেষ সংযোজন হয়েছে সেমলিপাল ওড়িশা, সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশ আন্দামানে। তো রাজ্য বললে সব থেকে বেশি কোন রাজ্যে রয়েছে ন্যাশনাল পার্ক, তো আমাদের মধ্যপ্রদেশ। যদি বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি কোথায় রয়েছে, তাহলে বলবে আন্দামান নিকোবরে 9টা করে রয়েছে, আর সর্বশেষ যুক্ত হয়েছে আমাদের সিমলিপাল, ঠিক আছে। গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার জন্য জিম করবেট ভারতের প্রথম, কাজিরাঙা এক সিংহ গন্ডার দেখা যায়, গিরে আমরা এশীয় সিংহ দেখতে পাই, এখানে রণতম্বরে আবার দুর্গও দেখতে পাই আবার বাঘও দেখতে পাই, সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য এবং বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই, হেমিস সব থেকে বড়, পেরিয়ার জাতীয় অরণ্যে আমরা হাতি প্রচুর দেখতে পাই, হ্রদও এখানে প্রচুর রয়েছে, বান্ধবগড় সর্বাধিক বাঘের ঘনত্ব এখানে রয়েছে, কেইবুল লামজা একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, ভ্যালি অফ ফ্লাওয়ার্স অ্যালপাইন ফুল এবং ট্রেকিং এর জন্য কিন্তু খুব বিখ্যাত। এগুলো থেকে আমাদের কোশ্চেন আসে, এগুলো আমি তোমাদের তৈরি করে দিয়েছি। ভারতের উচ্চতম দীর্ঘতম এখানে নোটস রয়েছে, এটাও তোমরা পড়ে দেখবে। উচ্চতম বাঁধ কোনটা, ঠিক আছে, তারপর উচ্চতম মূর্তি কোনটা, স্ট্যাচু অফ ইউনিটি 182 মিটার সর্দার বল্লভ ভাই প্যাটেলের, এগুলো পড়ে দেখবে। এখানে দেখো স্ট্যাটিক জিকের কিছু এমসিকিউ আজকে দিয়ে দিয়েছি, এগুলো পড়বে ফেয়ারস এন্ড ফেস্টিভ্যাল থেকে। এরপর দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এক ঝলক দেখে নেব। দেখো এখানে প্রচুর কোশ্চেন আছে, তোমাদের স্ট্যাটিক জিকে তে আমি দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আজকে আমরা করব, দেখো এই মাস এখনো শেষ হয়নি, তো এটা আমাদের 16ই নভেম্বর 2025 পর্যন্ত আমি দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো থিওরি আকারে কারেন্ট অ্যাফেয়ার্স নোটস, এগুলো আবার এমসিকিউ এর পরে থাকবে, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে ইংরেজিতে রয়েছে, ইংরেজি যদি পড়তে চাও তো পড়ে নেবে। আচ্ছা এটা বাংলাতে আমি দিতে ভুলে গেছি, ঠিক আছে, বাংলাটা তোমাদের আমি দিয়ে দেব, বাংলাটা পড়ে নেবে। তো এখানে বাংলাটা আমি তোমাদের দিতে ভুলে গেছি, বাংলাটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তোমাদের আমি একটু বলে দিচ্ছি, দেখো আমাদের যেমন এখানে দেখো আমাদের এক্সারসাইজ গরুদা 2025, এটা কার সাথে করেছে ভারত, এটা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এবং আমাদের ফ্রেঞ্চ এয়ারফোর্স এই দুজনকার মধ্যে হয়েছে।
তারপর দেখো এক্সারসাইজ ভিনব্যাক্স, এটা আমাদের কার মধ্যে হয়েছে, এটা ভিয়েতনাম এবং ভারতের মধ্যে হয়েছে। তারপর দেখো আমাদের আমাদের ফ্লেস, ফ্লেস না এর জন্য দেখো আমাদের হাঙ্গারিয়ান ব্রিটিশ অথর ডেভিড সাজলে, তিনি কিন্তু এবছর আমাদের বুকার প্রাইজ জিতেছেন। এইটা তোমাদের আমি যখন বাংলায় করে দেবো ভালো করে দেখে নেবে, এই কোশ্চেনটা এবছর আসতে চলেছে, ঠিক আছে। বাংলায় তোমাদের বলে দিচ্ছি যে এবছর বুকার প্রাইজ কিসের জন্য কে পেয়েছে, তো হাঙ্গেরিয়ান একজন ব্রিটিশ লেখক, মনে রাখবে তার নাম ডেভিড সাজলে। দেখো আমি গোল পাকাচ্ছি, ভালো করে অন্য কালি দিয়েও দেখিয়ে দিচ্ছি, ডেভিড সাজলে, এটা মনে রাখবে বুকার প্রাইজ পেয়েছে, ঠিক আছে। এটা এবছর আসবেই আসবে পরীক্ষায়, যে এবছর বুকার প্রাইজ কে পেয়েছে। তারপর দেখো মিত্র শক্তি, এক্সারসাইজ মিত্র শক্তি কার সাথে করেছে, তো মিত্র শক্তি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, বেলাগাভি কর্ণাটকে হয়েছে। এক্সারসাইজ মালাবার কোথায় হয়েছে, অস্ট্রেলিয়া, জাপান, ইউনাইটেড স্টেট, এরা কিন্তু করেছে। তো এটা গুয়াম যে জায়গা রয়েছে ওয়েস্টার্ন প্যাসিফিক, সেখানে কিন্তু হয়েছে। বোঝা গেল। তারপর দেখো আমাদের নাইটহুড সম্মান দেখো দেওয়া হয়েছে কিংস চার্লস কিংস দ্বারা। তো আমাদের ডেভিড বেকহামকে কিন্তু দেওয়া হয়েছে, ফুটবলার আমাদের ডেভিড বেকহাম, তাকে কিন্তু আমাদের নাইটহুড উপাধি দেওয়া রয়েছে। এবং আমাদের রিসেন্টলি রামসার সাইটে যুক্ত হয়েছে দেখো আমাদের বগিবিল, 94তম রামসার সাইটে যুক্ত হয়েছে, ঠিক আছে। এটা আমাদের বিহারে রয়েছে। রামসার সাইট কি, কতগুলো রামসার সাইট যতগুলো রয়েছে সব তোমরা নোটস পেয়ে যাবে। বর্তমানে 94টা আমাদের রামসার সাইটে গিয়ে কিন্তু পৌঁছালো ভারতবর্ষ, ঠিক আছে। তো এটা আমাদের রিসেন্ট যুক্ত হয়েছে গগিবিল। এটা আমি বাংলা নোটস তোমাদের দিয়ে দেব, বেঙ্গলি, কোনো চিন্তা নেই। আর লখনৌ দেখো আমাদের হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ থেকে। তো সেকেন্ড সিটি হচ্ছে যেটা আমাদের গ্যাস্ট্রোনমি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। তো এটাও ভালো কোশ্চেন, যে জিজ্ঞাসা করতে পারে যে ইউনেস্কোর গ্যাস্ট্রোনমির তালিকায় আমাদের কোন শহর সম্প্রতি যুক্ত হয়েছে, তো লখনৌ শহর মনে রাখবে, এটা আমাদের যুক্ত হয়েছে। আর আমাদের দেখো 90তম গ্র্যান্ড মাস্টার কে নিযুক্ত হলেন, 90তম গ্র্যান্ড মাস্টার হয়েছে ইলাম পার্থি এয়ার, ঠিক আছে। 91তম হয়ে গেছে, তো এটা 90তম দিয়েছে, আগামী দিনে পেয়ে যাবে। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ দেখো আমাদের খেলা হয়ে গেছে। তো এখানে দেখো আমাদের ভারত এবং শ্রীলঙ্কা আয়োজন করেছিল, 8টা দল খেলেছে। ফাইনাল আমাদের দেখো ম্যাচ হয়েছে মুম্বাইয়ে এবং উদ্বোধনী ম্যাচ হয়েছে আমাদের গুয়াহাটিতে। আমাদের জিতেছে কে, চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত প্রথমবার এবং রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা। পুরস্কার সিরিজের সেরা খেলোয়াড় হচ্ছে দীপ্তি শর্মা, আমাদের সব থেকে বেশি রান করেছে লরা উলভার্ট দক্ষিণ আফ্রিকা, সব থেকে বেশি উইকেট দীপ্তি শর্মা, এবং সেরা খেলোয়াড় হয়েছে শেফালি ভার্মা, ফাইনালে সেরা খেলোয়াড়। তো এখান থেকে পরীক্ষার জন্য কি আসতে পারে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে প্রথমবার মহিলা ভারত বিশ্বকাপ জিতেছে, আয়োজক দেশ ভারত শ্রীলঙ্কা, অ্যানথেম এবারে কি ছিল, শ্রেয়া ঘোষালের দেখো একটা গান ব্রিঙ্গিং ইট হোম, সেরা খেলোয়াড় দীপ্তি শর্মা, বললাম এগুলো একটু দেখে নেবে, এগুলো আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড একটা আমাদের দেখো হয়েছে, সেটা হচ্ছে আমাদের গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড, সেটা সুস্থ নারী শক্তিশালী পরিবার অভিযান। এটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহিলা কেন্দ্রিক প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবার অসাধারণ প্রতিশ্রুতি স্বরূপ এই অভিযানের জন্য একসাথে 3টে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু দেওয়া হয়েছে, মানে রেকর্ড অর্জন করেছে, যেখানে দেখো এক মাসে সর্বাধিক স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মে মানুষ তাদের নাম নথিভুক্ত করেছে, 3.21 কোটি লোক কিন্তু মানে নাম নথিভুক্ত করেছে। এক সপ্তাহে সর্বাধিক মানুষ অনলাইনে স্তন ক্যান্সার স্ক্রিনিং এ অংশগ্রহণ করেছে, এক সপ্তাহে সর্বাধিক মানুষ অনলাইনে ভাইটাল সায়েন্স স্ক্রিনিং এ অংশগ্রহণ করেছে। তো আমাদের যে নামটা দেখো সেটা তোমরা মাথায় রাখবে, আন্ডার দেখো আমাদের স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযান, ঠিক আছে। এটা আমাদের মনে রাখবে, এবছর গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ভালো করে মনে রাখবে, গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কোনটা করেছে, সশস্ত্র নারী সশক্ত পরিবার অভিযান। এটা কারা আয়োজন করেছিল, কেন্দ্রীয়
স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এইটুকুনি ভালো করে মনে রাখবে, তোমাকে জিজ্ঞাসা করবে যে কোনটা এবছর আমাদের গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। নোবেল প্রাইজ অনেক আগেই ঘোষণা হয়ে গেছে, একবার চোখ বুলিয়ে নাও। চিকিৎসা বিজ্ঞানে পেয়েছে মেরি ই ব্রানকো, ফ্রেড রামসডেল, সিমন সাকাগুচি পেরিফেরাল ইমিউন টলারেন্স আবিষ্কারের জন্য। আচ্ছা, ফিজিক্সে কারা কারা পেয়েছে? ফিজিক্সে পেয়েছে জন ক্লার্ক, মাইকেল এইচ ডোভার্ট, জন এম মার্টিনিস। ঠিক আছে। বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির নির্ধারণে আবিষ্কারের জন্য। কেমিস্ট্রিতে এবছর কারা কারা পেয়েছে? সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর এম ইয়াগি। তো দেখো, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস এই নিয়ে গবেষণার জন্য তাদের দেওয়া হয়েছে। নোবেল প্রাইজ আমাদের সাহিত্য, এটা আমাদের বেশি আছে সাহিত্য, লাসলো ক্রাস জনা হোরকাই হাঙ্গেরি থেকে পেয়েছে, হাঙ্গেরি। আর আমাদের শান্তি থেকে পেয়েছে, শান্তিতে আমাদের পেয়েছে দেখো মারিয়া করিনা মাচাদো, ভেনেজুয়েলার মানবাধিকার এবং বিরোধী নেত্রী, যে ভেনেজুয়েলাকে কিন্তু আমেরিকা এখন আক্রমণ করবে বলে ঠিক করেছে, যুদ্ধ হতে পারে। দেখো, অর্থনীতিতে পেয়েছে আমাদের হচ্ছে তিনজন, জোয়েল মকির, ফিলিপ অ্যাগিয়ন এবং পিটার হাউইট। তো প্রযুক্তি কিভাবে অর্থনীতিকে প্রবৃদ্ধি রাখে তা ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নিও। এরপর দেখো, আমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে আমি তোমাদের কিছু দিয়ে দিয়েছি। অ্যাপয়েন্টমেন্টটা থেকে এবছর এনটিপিসি যে পরীক্ষা হলো ওখানে কোশ্চেন কমন এসেছে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগগুলো ভালো করে দেখে রাখবে। অ্যাপয়েন্টমেন্ট থেকে এবছর আমি বারবার বলছি কোশ্চেন এসেছে, আমি অনেকবার বলেছি তোমাদের এখান থেকে জিজ্ঞাসা করতে পারে, এখান থেকে কিন্তু কোশ্চেন দিয়েছিল। এই দেখো, এনটিপিসি সিবিটি 1 2025, যেটা ওই জুন মাসে না জুলাই মাসে পরীক্ষাটা হলো ওখানে। তো ওখানে জিজ্ঞাসা করেছিল আমাদের বর্তমানে যে বিচারপতি রয়েছেন বি আর গাভাই, তিনি কততম বিচারপতি। ঠিক আছে, আমি বারবার ক্লাসে বলে দিয়েছিলাম যে নামটা দেবে না, অনেক সময় র্যাঙ্কটা দেয় যে কততম বিচারপতি, আর ওইটাই ঠিক দিয়ে দিয়েছে 52তম। রিসেন্টলি আমাদের 53তম বিচারপতি আবার নিযুক্ত হতে চাই, নিযুক্ত হবে। তো এই 53তমটা তোমরা পড়ে যাবে, তোমাদের বলে দেবো, ওটা করে নেবে। সব নোটস পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তোমরা খালি পড়তে থাকো। কোশ্চেন নোটস প্রচুর আসবে, এমসিকিউ প্রচুর থাকবে, ক্লাসে ডিসকাসও করে দেবো। একটা ক্লাসের মধ্যে দেখো, আমি তো সব গুছিয়ে বলতে পারবো না, তো একটা ক্লাসের মধ্যে আমি যতটা পারলাম তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম, কি কি আছে না আছে, হ্যাঁ, এবং তোমাদের নোটসটাও একটু দেখানোর চেষ্টা করলাম। তো আজকেই তো শেষ ক্লাস নয়, এরপরে যখন দেখা হবে তখন আমরা ধীরে সুস্থে ভালো করে কোশ্চেন আনসার কিন্তু ক্লাসে ডিসকাস করবো, এবং তোমাদের এখানে যেমন মাইক বন্ধ আছে তখন কিন্তু মাইক খোলা থাকবে, তোমরা কিন্তু উত্তর করতে পারবে। ঠিক আছে, এবং আমার সঙ্গে কথাও বলতে পারবে। তো এখানে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এরকম সেট থাকবে, সেট 1, সেট 2, সেট 3, সেট 4। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এরকম 4টে করে এরকম কোশ্চেন থাকবে, 4টে করে অপশন থাকবে, উত্তর দেওয়া থাকবে, তার সঙ্গে ডেসক্রিপশন দেওয়া থাকবে। ঠিক একইভাবে বাংলায় কোশ্চেন, 4টে অপশন, উত্তর এবং ডেসক্রিপশন, দেখো ডেসক্রিপশন দেওয়া থাকবে। ঠিক আছে, তো এরকম দেখো আমাদের প্রত্যেকটা কোশ্চেন এরকম আছে, প্রত্যেকটা কোশ্চেন এরকম আমাদের কোশ্চেন আনসার ইংরাজি বাংলা দুই ভাষাতেই। এগুলো বানাতে অনেক সময় লাগে, তো এগুলো ভালো করে পড়বে। এগুলো হচ্ছে আমাদের 50টা যে কোশ্চেন আমার থাকে, তো এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহে যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ন্যূনতম 50টা আমার থাকেই। ঠিক আছে, যত ইম্পর্টেন্ট এমসিকিউ হয় কারেন্ট অ্যাফেয়ার্স এ, ভালো ভালো এমসিকিউ, তো সেগুলোই কিন্তু এখানে বেছে বেছে দেওয়া থাকে। ঠিক আছে, এগুলো সব নিজের হাতে আমি তৈরি করি, প্রত্যেকদিন তৈরি করি, একদিনে তো হয় না, প্রত্যেকদিন 10টা করে আমি তোমাদের জন্য কোশ্চেন রেডি করি।
প্রত্যেকদিন 10টা করে প্রত্যেকদিন কোশ্চেন রেডি করি এবং সারা সপ্তাহের মধ্যে যেটা হয় গিয়ে দাঁড়ায় সেটা তোমাদের প্রোভাইড করে থাকি। বুঝা গেল? তো এখানে ভালো করে এগুলো দেখবে, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ডেফিনেটলি হেল্প হবে। দেখতে পাচ্ছ কোশ্চেন তোমাদের দেওয়া রয়েছে, এখানে দেখো বাংলায় দেওয়া রয়েছে 4টে করে অপশন, উত্তর তার সঙ্গে ডেসক্রিপশন। যে কোশ্চেনটা যেমন বলছে দেখো যে আমাদের 2025 সালে অক্টোবরে ভারত কোন দেশের সাথে সামরিক চুক্তি সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়া চুক্তির দেখো আমাদের কবে হয়েছে, কোন স্থানে হয়েছে, ভারতের কে কে ছিল। দেখো ভারতের কে কে প্রেজেন্ট ছিল, অস্ট্রেলিয়ার কে প্রতিনিধিত্ব ছিল, সব কিন্তু দেওয়া আছে। চুক্তির গুরুত্বপূর্ণ দিক কি কি রয়েছে, যে কোন কোন বিষয় হয়েছে, যাতে এখান থেকে যদি ঘুরিয়ে কোশ্চেন আসে তোমরা পড়তে পারো। তো ডেসক্রিপশন গুলো ভালো করে দেখবে, এগুলো শুধু শুধু দেওয়া নেই, ডেসক্রিপশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট। ডেসক্রিপশন গুলো ভালো করে দেখবে, সুন্দর করে ডেসক্রিপশন সাজানো আছে। তো কোন কোন চুক্তি কি জন্য হয়েছে সব ভালো করে পড়ে রাখবে, এখান থেকে কোশ্চেন তুলে দেয়। অনেক সময় দেবে কোশ্চেন তোমরা কমন পেলে না, কিন্তু ডেসক্রিপশন থেকেই তোমার তুলে দিয়েছে। ধরো এখানে তোমার চুক্তি থেকেই একটা কোশ্চেন তুলে দেবে, যে এবছর অস্ট্রেলিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে তার মধ্যে নিচের কোন চুক্তিটা হয়েছে। ধরো সাবমেরিন রেস্কিউ কোঅপারেশন, মেরিটাইম সিকিউরিটি কোলাবোরেশন, ঠিক আছে? এই সমস্ত চুক্তিগুলো ভালো করে দেখবে তোমরা। তো এখানে আমি তোমাদের জন্য 50টা কোশ্চেন দিয়ে দিয়েছি সেট 2। আগামী দিনে তোমরা এই একই ভাবে তোমরা কিন্তু সেট গুলো পাবে, ঠিক আছে? তো একটা ক্লাসের মধ্যে আমি তোমাদের যতটা পারি তোমাদের চেষ্টা করলাম বোঝানোর জন্য সিলেবাস সহ। আশা করি তোমরা বুঝতে পারলে সিলেবাস কি কি থাকে আমাদের এবং কিরম ভাবে আমি তোমাদের নোটস দিয়ে থাকি। তো একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম, এটা কিন্তু তোমার কোনো শেষ ক্লাস নয়, এটা হচ্ছে আমাদের একটা আভাস। এরপর তো তোমরা যখন ক্লাস করবে সেখানে তোমাদের মাইক খোলা থাকবে, তোমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে পারবে, সমস্ত কিন্তু করতে পারবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। নেক্সট ক্লাসে তোমাদের দেখা হচ্ছে। এই মাসে আমাদের গ্রুপ ডি পরীক্ষা শুরু হচ্ছে, যাদের গ্রুপ ডি পরীক্ষা আছে ভালো করে দাও, ঠিক আছে? আর এনটিপিসিও যারা দিতে চাও তো ফর্ম ফিল আপ করে এখন থেকে লেগে পড়ো। চলো, থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। স্যার তোমাদের এবার কিছু বলবেন? স্যার আছেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমরা ফিডব্যাক শেয়ার করো। আমাকে জাস্ট একটা মিনিট টাইম দাও। আমি তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি। একটা মিনিট আমাকে টাইম দাও জাস্ট।
যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো, দেখো গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। একটু ঝামেলা করছে মনে হচ্ছে, আমি জাস্ট করে এটাকে নিয়ে ব্যাক করছি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু একটা দুটো সেন্টেন্সে যদি শেয়ার করো। যে ভালো, খুব ভালো না বলে যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করতে পারো, কারণ ওই ভালো মন্দ দিয়ে কিছু বোঝা যায় না অ্যাটলিস্ট, এটাই আর কি বলছিলাম। আশা করে দেখা যাচ্ছে, তাই তো? চলো, আমি গ্রুপটা বন্ধ করে দিলাম। আশা করি 2 মিনিট হয়ে গেছে। নেক্সট এটা বলার যে আহ, আগামীকাল তোমরা জানো যে বায়ো সায়েন্স ক্লাস রয়েছে। আগামীকাল অলরেডি ক্লাস হয়ে গেল, আগামীকাল বায়ো সায়েন্স ক্লাস রয়েছে।
আগামীকাল বায়োসায়েন্স ক্লাস রয়েছে। নেক্সট যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, অর্থাৎ ইমেজ পাঠাবে না, কোনো রকম ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। ইমেজ পাঠালে তোমার কাছে যাবে না। যারা পাঠাচ্ছ দেখো তাদের কাছে যাচ্ছে না, কারণ এটা কিন্তু সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে এবং নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি দেখিয়ে দিচ্ছি, সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টাবে। আগামীকাল বায়োসায়েন্স ক্লাস থাকবে, আবারও বলছি পুরো সাবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস হবে। যে এই বায়োসায়েন্সের মধ্যে সিলেবাস কি রয়েছে, আমাদের দুজন আলাদা ফ্যাকাল্টি থাকবে সায়েন্সের জন্য, বায়োসায়েন্স আলাদা, ফিজিক্যাল সায়েন্স আলাদা। যেরকম কথা দিচ্ছি ঠিক সেরকম, বায়োসায়েন্স আলাদা, ফিজিক্যাল সায়েন্স আলাদা। তো আগামীকাল বায়োসায়েন্সের ক্লাস থাকবে, সিলেবাস নিয়ে স্যার ডিটেলসে ডিসকাস করবেন এবং তারপর কোন একটা নির্দিষ্ট টপিকের উপর ডিসকাস করে কিছু এমসিকিউ ডিসকাস করবেন। আমি যেটা বলতে পারি আগামীকালকে ক্লাসের অ্যাজাম্পশন সম্পর্কে, যে ক্লাস করার পর তোমার এরকম মনে হবে যে আমি প্রচুর বায়োসায়েন্স ক্লাস করেছি, প্রচুর টিচারের কাছে পড়েছি, জীবন বিজ্ঞান আমার খুব প্রিয় সাবজেক্ট, কিন্তু কালকে ক্লাস করার পর তোমার মনে হবে আমাকে কেউ এইভাবে বায়োসায়েন্স পড়ায়নি, আমাকে কেউ এইভাবে বায়োসায়েন্স পড়ায়নি। আমি একটা অ্যাসাম্পশন হিসেবে রাখলাম, কালকে ক্লাস হওয়ার পর আমি তোমার থেকে ফিডব্যাক জেনে নেব, ঠিক আছে? যেমনটা আজকের ক্লাসের ফিডব্যাক এর জন্য আমি অ্যাসাম্পশন করে রেখেছিলাম, তোমরা যথারীতি রিপ্লাই করেছো, গ্রুপের মধ্যে রিপ্লাই করেছো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো এই আর কি, আমি কোডে চলে আসছি। কোড হচ্ছে এটা, টার্গেট রেল জব, এটা হচ্ছে কোড, টার্গেট রেল জব, এটা হচ্ছে কোড। আর নাম্বারটা সেম আছে 6291515880। যারা গতকাল সিক্রেট কোড পাঠিয়েছিলে তাদের পাঠাতে খুব বেশি হলে 2-4 সেকেন্ড সময় লাগতে পারে। দেখো যেমনটা বলছি, গতকাল যারা সিক্রেট কোড শেয়ার করেছিল তাদের খুব বেশি হলে 2-4 সেকেন্ড সময় লাগতে পারে। টাইপ করবে শুধুমাত্র এটা, টার্গেট রেল জব, টার্গেট রেল জব, এটা হচ্ছে কোড। আর পাঠাবে কোন নম্বরে? টার্গেট রেল জব পাঠাবে 6291515880, 6291515880। শুধুমাত্র এই নম্বরে টাইপ করে পাঠিয়ে রেখে দেবে, কোনো এক্সট্রা মেসেজ করবে না বা কোনো রকম কোনো ইনফরমেশন পাওয়ার দরকার নেই, সবকিছু তোমার কাছে যাবেই। কারণ আমি এই কাজটাই করে থাকি, এটাই আমার কাজ, এটাই আমার রেসপন্সিবিলিটি। তাই বারবার বলছি, কোনো রকম এক্সট্রা মেসেজ করার কোনো দরকার নেই, তোমার কাছে যথারীতি সমস্ত কিছু যাবেই। টার্গেট রেল জব, এটা হচ্ছে কোড। আর পাঠাবে 6291515880, 6291515880, এই নাম্বারে শুধুমাত্র কোডটাকে পাঠিয়ে রেখে দেবে। আশা করি সবার কোড পাঠানো হয়ে গেছে। একটু আমাকে জানাবে যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। মানে যারা গতকাল ক্লাস করেছিলে তারাই একমাত্র শুধু রিলেট করতে পারবে, যারা গতকাল ক্লাস করোনি তারা রিলেট করতে পারবে না যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। আর আগামীকালকের ক্লাসের কথা তো বললাম, বা এটা তো শেয়ার করাই আছে গ্রুপে। যাই হোক, আর নেক্সট যেটা বলার যে এটা কি বলে, পিডিএফ নোট যেটা গতকাল ওটা যায়নি, ওটা চলে যাবে, দেখবে মেসেজের মধ্যে লেখাই রয়েছে এই কথাগুলো, যে ওটা তোমাদের কাছে যাবেই, ঠিক আছে? যাই হোক, এইটুকু রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করো না কেউ, ঠিক আছে, অসুবিধা নেই। আবারও বলছি যে দেখো, এরকম নয় ব্যাপারটা যে তুমি রিপ্লাই দিয়ে একটা বিরাট কিছু পরিবর্তন হয়ে যাবে, রিপ্লাই না দিলে বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে। এটা হচ্ছে সেই মেন্টাল সেট আপ, সেই মেন্টাল সেট আপ, আর অন্য কোনো কিছু না, আর অন্য কোনো কিছু না। মানে এটাতে অন্য কোনো কিছু পরিবর্তন হবে না, কিন্তু এটা যদি প্রতিদিনে তোমার হ্যাবিট হয়ে যায় তাহলে তুমি একটা অন্যরকম স্টেটে পৌঁছাতে পারবে। পার্থক্য এতটুকুই। কালকে একদিন তুমি একটা মিথ্যা কথা বললে কিচ্ছু যায় আসে না, কালকে একটা বিরাট বড় পাপ করে বসলে, তুমি ছোট হয়ে কোনো একটা বড় লোকের গায়ে চড় মেরে বসলে কিচ্ছু যায় আসে না। কিন্তু এটাই যখন রেগুলার করতে থাকবে, রিপিট করতে থাকবে, তখন তোমার ওটা চরিত্র হয়ে দাঁড়াবে, আর অন্য কোনো কিছু না। লাইফ তোমার, এ জার্নি তোমার, তোমাকে সবকিছু করতে হবে। আমি শুধু গাইড করতে পারি মাত্র, 2-4 বার বলতে পারি, একটু ধাক্কা দিতে পারি, আগুনটা নিভে গেলে একটু হাওয়া করে দিতে পারি, 2-4 লিটার পেট্রোল ঢেলে দিতে পারি, এইটুকুই আমি কাজ করতে পারি। বাকি সব দায়িত্ব তোমার, সব তোমার। তুমি জেনে রেখো, গতকালও বলেছিলাম যে তোমার মা বাবাও তোমার হয়ে 10 পাও হেঁটে দিতে পারবে না, তোমার মা বাবা তোমার হয়ে 10 পা হেঁটে দিতে পারবে না। যদি হাঁটেও তাহলে তোমার মায়ের বা তোমার বাবার অ্যাকাউন্টে কাউন্ট হবে, তোমার অ্যাকাউন্টে 1 পাও কাউন্ট হবে না। অভ্যাসটা এখন থেকে তৈরি করো বস। এরপরে এমন বিপদে পড়বে যে
24 ঘন্টা যে কাজটা একটা লোক করতে পারে না, তোমাকে সেই কাজটা করতে হচ্ছে। সময় থাকতে শুধরে যাও, কারণ এই ব্যাপারটা আমরা সব সময় একটু সিনিয়র যারা হয়ে যায়, যারা একটু বয়স্ক হয়ে যায়, তারা দেখবে সবসময় এই কথাগুলো বলে, দেখবে। আর যারা একটু অল্প বয়সী, যারা এখনো পর্যন্ত যাদের মধ্যে দুষ্টুমি বা এই খামখেয়ালিপনা পাগলামি ব্যাপারগুলো রয়ে গেছে, তারা এগুলো ভাবে যে এই ভুলভাল বকছে লোকটা। কিন্তু তুমিও যখন ওই জায়গায় একটা পৌঁছাবে তখন এই ব্যাপারগুলো বুঝতে পারবে। তাই আবারও বলছি, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। নেক্সট তাহলে এই পর্যন্ত থাকলো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে বায়ো সায়েন্স ক্লাসে। সায়েন্স রিলেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে এটা আশা করি বলার দরকার পড়ে না যে সায়েন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের এর জন্য। আর তোমাদের সাথে দেখবে আমি কিছু লিঙ্ক শেয়ার করেছি, মানে এই যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, কেউ আছো এখানে জয়েন করেছো টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল? ওখানে জয়েন করলে তুমি বুঝতে পারবে যে কত কিছু ওখান থেকে পাচ্ছ। টেলিগ্রাম চ্যানেলে রিপিটেডলি রেগুলারলি তুমি ওখান থেকে কোশ্চেন পাবে টেলিগ্রাম চ্যানেলে, দেখো জয়েন করার পর পাচ্ছ কিনা। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে লাইভ ক্লাস পাবে প্রতিদিনের, তারপরে তোমার সমস্ত রকম চাকরির খবর যা কিছু ওখান থেকে তুমি ফার্স্ট পেয়ে যাবে। তাই ওগুলোতে জয়েন করে যাও। আমি বলবো ওই চ্যানেলগুলোতে জয়েন করার পর তুমি যদি 1 মাস ধরে স্ক্রল করে পেছনের দিকে যাও না, তুমি এমন একটা মেসেজ পাবে না যেখানে কোথাও বলা রয়েছে যে ভর্তির জন্য এসো, এত টাকা ভর্তির জন্য, কালকে ভর্তি হয়ে যাও, আমাদের পুরো খুব ভালো ক্লাস হচ্ছে। আমি এই সস্তা এতে বিশ্বাস করি না। আমি সেটাই বললাম যে যে কথাগুলো বলছি মিলছে, আমি তো এখনো সেই কথাগুলোই বলছি। যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক শেয়ার করেছিলাম সেগুলোতে পাচ্ছ, সেগুলোতে মানে যে কথাগুলো বলছি মিলছে, সেগুলো পাওয়া যাচ্ছে তো? সেটাই আর কি বলতে চাইছি, যে কথাগুলো বলছি সেগুলো মিলছে তো? দেখো যে যে কথাগুলো বললাম সেগুলো পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, এটাই বলতে চাইছি। লিংক না পেলে ভাই আমার দুর্ভাগ্য, ঠিক আছে? তুমি সৌভাগ্যবান রানা বাউরি, তুমি সৌভাগ্যবান ভাই। নিজের নামের মধ্যে সৌভাগ্য লাগিয়ে দিতে পারো, রানা সৌভাগ্য বাউরি। মজা করলাম, কিছু মনে করো না ভাই আমার। যাই হোক, চলো এই পর্যন্ত রাখলাম তাহলে। আগামীকাল ঠিক রাত 8টা থেকে ক্লাস শুরু হবে, বায়ো সায়েন্সের ক্লাস থাকবে। আর আমি একটু পরে তোমাদের ওই ফেসবুকের কিছু লিঙ্ক শেয়ার করে দেবো, যেগুলোতে জয়েন করলে লাইভ ক্লাস পাবে, পিডিএফ নোটস গুলো পেয়ে যাবে, ঠিক আছে? যতগুলো যা কিছু ওখান থেকে সবকিছু পেয়ে যাবে। প্রয়োজন তোমার যদি মনে হয় তবে জয়েন করবে। আমার দিক থেকে কাউকে পার্সোনালি কোনো কিছু মেসেজ করে জানানো হয় না, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। আমি লিঙ্ক আরো একবার গ্রুপে শেয়ার করে দিচ্ছি, এখনই শেয়ার করে দিচ্ছি, তাহলে হবে তো? আরো একবার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ, গুড নাইট।